তাহলে স্টার্ট করছি। আমাদের মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে আমরা শিখবো যে মেল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে টেস্টিসের মধ্যে কিভাবে স্পার্ম তৈরি হয়, আর ফিমেল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে ওভারির মধ্যে কিভাবে ওভাম তৈরি হয়, মানে গ্যামেটস তৈরি হওয়া। তাহলে দেখো, গ্যামেটোজেনেসিস, গ্যামেট মানে তো আমরা জানি যে স্পার্ম অর ওভাম। আর জেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, মানে সিনথেসিস হওয়া বা প্রডিউস হওয়া, সিনথেসাইজ হওয়া। এবার গ্যামেট দুই রকমের হয়। একটা হচ্ছে স্পার্ম, মেল গ্যামেট স্পার্ম, আর ফিমেল গ্যামেট ওভাম। তো স্পার্ম তৈরি হওয়াকে বলে স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস। আর ওভাম তৈরি হওয়াকে বলে উজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস আর অফ টু টাইপস, স্পার্মাটোজেনেসিস এন্ড উজেনেসিস। তাহলে প্রথমে তোমরা গ্যামেটোজেনেসিস এর ডেফিনেশনটা এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, কল্ড গ্যামেটোজেনেসিস পর্যন্ত। তাহলে সবার প্রথমে আমরা পড়বো হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এইখান থেকে হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস কোথায় হবে, মেল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে টেস্টিসের মধ্যে স্পার্মাটোজেনেসিস হবে। এবার স্পার্মাটোজেনেসিস কিভাবে হচ্ছে জিনিসটা এখান থেকে দেখে নাও একবার। তো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে এইটা হচ্ছে, মনে করো মেল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিস। টেস্টিসের মধ্যে এরকম অনেকগুলো সেক্টর থাকে যেগুলোকে বলে টেস্টিকিউলার লোবিউল, নাকি না? এই টেস্টিকিউলার লোবিউল গুলোর মধ্যে আবার এরকম কয়েলড টিউবিউল থাকে এরকম। এই কয়েলড টিউবিউল গুলোর নাম ছিল সেমিনিফেরাস টিউবিউল। আর এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই কিন্তু স্পার্ম প্রোডাকশন হবে, মানে স্পার্মাটোজেনেসিস হবে। এবার সেমিনিফেরাস টিউবিউল ভাবে, এটা হচ্ছে একটা সেমিনিফেরাস টিউবিউল, এরকম গোল বড় করে এরকম করে দেখাচ্ছি, ভাবে এটা হচ্ছে একটা সেমিনিফেরাস টিউবিউল। তো এই সেমিনিফেরাস টিউবিউলে সবার বাইরের দিকে যে সেলের লেয়ারটা থাকে, এই যে এরকম করে যে সেলের লেয়ারটা আছে, এই সেলের লেয়ারটাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম। কিন্তু এই লেয়ারের মাঝে মাঝে আবার এরকম পিরামিড শেপের আবার কিছু সেল থাকে, এইরকম কিছু সেল আছে। আবার মাঝে মাঝে আবার এরকম পিরামিড শেপের কিছু সেল আছে, আবার এরকম সেল আছে। আবার মাঝে মাঝে এরকম পিরামিড শেপের সেল আছে। এরকম করে তোমার সেমিনিফেরাস টিউবিউলের আউটার লেয়ারটা এরকম ভাবে তৈরি। এই যে সেলগুলো বললাম, এই সেলগুলো হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। আর এই যে সেলগুলো, এই সেলগুলোর নাম হচ্ছে সার্টলি সেল। এই সেলগুলোর নাম হচ্ছে সার্টলি সেল, আর নার্স সেলও বলে এগুলোকে, এগুলোকে নার্স সেলও বলে। তো কিভাবে স্পার্ম তৈরি হচ্ছে, যখন একটা ছেলে পিউবার্টিতে পা রাখে, মানে ছেলেটা যখন মনে করো 10-12 বছর বয়স হলো, তখন ছেলেটার হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে জিএন আর এইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রিট হয়। জিএনআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা পিটুইটারিতে গিয়ে অ্যাক্ট করে। কোন পিটুইটারি? অ্যান্টেরিয়র পিটুইটারি। ক্লাস 11-এ যদি ব্রেন চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে জানবা পিটুইটারির তিনটা পার্ট থাকে, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র আর মাঝখানের একটা। অ্যান্টেরিয়র পিটুইটারি মানে সামনের পিটুইটারিতে গিয়ে অ্যাক্ট করে। তখন পিটুইটারি থেকে একটা হরমোন সিক্রিট হয়, যেই হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিনস। যেই হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিনস, ট্রপিনস এটার নাম। এবার গোনাডোট্রপিনস দুই রকমের হয়।
একটা হচ্ছে ICSH মানে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন FSH। দুই রকমের গোনাডোট্রপিনস হয়। তো ICSH কোথায় গিয়ে কাজ করে? ICSH লেডিক সেলে গিয়ে কাজ করে। লেডিক সেলে গিয়ে কাজ করে। লেডিক সেল তোমাদের আগের দিন বলেছিলাম, এই যে টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলের বাইরের রিজিয়নটাকে ইন্টারস্টিশিয়াম বলে, এই জায়গাটাকে, এই যে এই জায়গাটাকে ইন্টারস্টিশিয়াম বলে, হ্যাঁ কি না? আর ইন্টারস্টিশিয়ামে এক ধরনের সেল থাকে যেগুলোর নাম ইন্টারস্টিশিয়াল সেল অর লেডিক সেল। লেডিক সেল, এই লেডিক সেলগুলো কোন হরমোন সিক্রিট করে? টেস্টোস্টেরন হরমোন সিক্রিট করে, এটা আমি আগের দিন বলেছিলাম। তাহলে ব্যাপারটা দেখো, এই ICSH যখন লেডিক সেলে গিয়ে কাজ করবে তখন লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রিট হয়, তখন এখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রিট হয়। আর এফএসএইচ গিয়ে কাজ করে হচ্ছে সার্টলি সেলের মধ্যে, আর সার্টলি সেল তখন স্পারমাটোজেনেসিস করায়। এফএসএইচ কোথায় গিয়ে কাজ করে? সার্টলি সেল, সার্টলি সেলে গিয়ে কাজ করে, আর সার্টলি সেলেই তখন স্পারমাটোজেনেসিস হয়। আর আমি তোমাদেরকে স্পারমাটোজেনেসিস মানে এখনই বললাম যে স্পার্ম তৈরি হওয়া, হ্যাঁ কি না? মানে স্পারমাটিড তৈরি, স্পারমাটোজোয়া তৈরি হবে। স্পারমাটোজোয়া মানেই স্পার্ম, স্পার্ম তৈরি হবে। এইরকম ভাবে যখন মানে হরমোনাল কন্ট্রোল, এটা বুঝালাম কিন্তু, হ্যাঁ, এটা হরমোনাল কন্ট্রোল কিভাবে হরমোনগুলো স্পারমাটোজেনেসিসকে, এই যে স্পারমাটোজেনেসিসকে ইনফ্লুয়েন্স করে। এটা কখন হবে? এটা পিউবার্টির সময় হবে, মানে ছেলেটা যখন 10-12 বছর বয়সে পা রাখবে তখন এই হরমোনাল চেঞ্জেস গুলো হবে। তার মানে ছেলেরা 10-12 বছর বয়স থেকে মোটামুটি তোমার স্পার্ম তৈরি করতে শুরু করে। এবার যখন এই হরমোনাল চেঞ্জেস গুলো হবে, দেখবা মন দিয়ে, এবার আমি আসল জিনিসটাতে আসছি। যখন হরমোনাল চেঞ্জেস গুলো হবে, আমি টাইম দেবো ওটা লেখার, তখন জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রচুর এরকম সেল ডিভিশন করে এরকম প্রচুর সেল তৈরি হবে। এই সেলগুলোকে বলে হচ্ছে স্পারমাটোগোনিয়া। এই সেলগুলোর নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তো ব্যাপারটা হচ্ছে যে জার্মিনাল এপিথেলিয়ামের সেলের গুলো হচ্ছে ডিপ্লয়েড, আর জার্মিনাল এপিথেলিয়াম থেকে যখন স্পারমাটোগোনিয়া হয় তখন মাইটোসিস সেল ডিভিশন হয়। কোন সেল ডিভিশন? মাইটোসিস। আর আমরা জানি মাইটোসিস সেল ডিভিশনে ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হয় না, তার মানে স্পারমাটোগোনিয়ার সেল নাম্বার, ক্রোমোসোম নাম্বারও ডিপ্লয়েড মানে 2n হবে। এবার হবে কি, এই স্পারমাটোগোনিয়া গুলোর মধ্যে এবার আবারও মাইটোসিস হয়ে তোমার প্রাইমারি স্পারমাটোসাইট বানাবে। মনে করো এখানে আরো অনেক সেলগুলো, এখান থেকে আরো অনেক সেল তৈরি হচ্ছে, এরকম করে আরো অনেক সেল তৈরি হচ্ছে, এরকম। এই সেলগুলোর নাম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এই সেলগুলোর নাম কি? প্রাইমারি, প্রাইমারি স্পারমাটোসাইট। এটার নাম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। আমি এটাকে একটু ওই সাইডে করে দিই, দাঁড়াও, ভালো করে মন দিয়ে শুনবা, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। এই সাইডে সরিয়ে দিই। হ্যাঁ, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট গুলো তৈরি করলো, এবার অ্যাকচুয়ালি হয় কি, ব্যাপারটা একটু ভালো করে শোনো। অ্যাকচুয়ালি হয় কি, স্পারমাটোগোনিয়া দুই রকমের হয়, স্পারমাটোগোনিয়া এ
আর স্পারমাটোগোনিয়া বি, দুই রকমের স্পারমাটোসাইট হয়। আমি এটা নিচে লিখি, বিটা উপরে লিখি, কারণ একটা জিনিস বুঝাবো। এ যে স্পারমাটোগোনিয়া, এগুলোর আর কোনো কিছু হয় না। এগুলো কি করে, এগুলো পাইল আপ হতে থাকে, জমতে থাকে, টেস্টিসের মধ্যে এগুলো জমতে থাকে। আর ওটা টেস্টিসের গ্রোথে হেল্প করে, শুধু টেস্টিসের এনলার্জমেন্টে হেল্প করে, টেস্টিসের এনলার্জমেন্টে হেল্প করে। এইটা একটা। কোন স্পারমাটোগোনিয়া প্রাইমারি স্পারমাটোসাইট হয়? বি স্পারমাটোগোনিয়া গুলো প্রাইমারি স্পারমাটোসাইট হয়। কিন্তু এই সময় কোন সেল ডিভিশন হবে বলতো? মাইটোসিস সেল ডিভিশনই হবে। তাহলে মাইটোসিস সেল ডিভিশন হলে ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হবে না। স্পারমাটোগোনিয়ার কত ছিল? 2n। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটেরও ক্রোমোসোম নাম্বার কত হবে? 2n, মানে ডিপ্লয়েডই হবে। এইটুকুনি ক্লিয়ার তো? এইটুকুনি হয়ে গেল। এবার হবে হচ্ছে মিওসিস সেল ডিভিশন শুরু হবে, গ্যামেট তৈরি হওয়ার জন্য যে সেল ডিভিশনটা দরকার। তো হয় কি, যে এই প্রাইমারি স্পারমাটোসাইট গুলো প্রথমে ফার্স্ট মিওসিস সেল ডিভিশন করে কিছু সেল বানায়, এরকম করে কিছু সেল বানাচ্ছে। এই সেলগুলোকে বলে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেলগুলোকে বলে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবার প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে, এখান থেকে যখন এটা হচ্ছে, তখন হচ্ছে মিওসিস 1। তখন কোন ডিভিশন হচ্ছে? মিওসিস 1। আর আমরা জানি মিওসিস 1 হচ্ছে রিডাকশনাল ডিভিশন, হ্যাঁ কি না? সেখানে ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়। তাহলে 2n থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্রোমোসোম নাম্বার কত হবে? n, মানে হ্যাপ্লয়েড হবে। তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলোর সেকেন্ড মিওসিস হবে, মানে মিওসিস 2। তখন ওগুলো হয়ে যাবে স্পারমাটিড। ভাবো, এগুলো হচ্ছে এবার স্পারমাটিড। এই যে এগুলো যেগুলো তৈরি হলো, এগুলো হচ্ছে স্পারমাটিড। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড হচ্ছে, তখন হচ্ছে তোমার মিওসিস 2। তখন মিওসিস 2 হয়। আর মিওসিস 2 কে ইকুয়েশনাল ডিভিশন বলে, মানে ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হয় না, অনেকটা মাইটোসিসের মতো। তাই হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলো হ্যাপ্লয়েড স্পারমাটিড ই হবে। বুঝা গেল? এবার হয় কি, এই যে স্পারমাটিড গুলো, এই স্পারমাটিড গুলো সার্টলি সেলের মধ্যে ঢুকে যায়। এই স্পারমাটিড গুলো সার্টলি সেলের মধ্যে ঢুকে যাবে। আর সার্টলি সেল থেকে নারিশমেন্ট নিবে, অক্সিজেন নিবে, নিয়ে এই স্পারমাটিড গুলোর এরকম ছোট টেল টাইপের হয়ে যায়। টেল টাইপের হয়ে গেল, তার মানে এখন এটা মানে একটা স্পারমাটোজোয়া হয়ে গেল, মানে স্পার্ম হয়ে গেল। এটা কি হয়ে গেল? স্পারমাটোজোয়া হয়ে গেল। তাহলে এটা কিন্তু কোনো ডেভেলপ, মানে কোনো সেল ডিভিশন হলো না, এটা শুধু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়াকে ডিফারেন্সিয়েশন বলে। চেঞ্জ হয়ে যাওয়াকে কি বলে? ডিফারেন্সিয়েশন। হচ্ছে কোনো সেল ডিভিশন হচ্ছে না, স্পারমাটিড গুলো সার্টলি সেল থেকে সার্টলি সেল থেকে নারিশমেন্ট নিয়ে ওগুলো স্পারমাটোজোয়া, মানে এইরকম টেইল, টেইল সমেত এইরকম একটা স্পার্ম হয়ে গেল। কি বোঝা গেল তো? এই লাস্টের যে স্টেপটা বললাম, ডিফারেন্সিয়েশন যে হচ্ছে, এই এই স্টেপটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। এই স্টেপটার নাম কি বললাম? স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস মানে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া হওয়া, সার্টলি সেল থেকে নারিশমেন্ট নিয়ে ডিফারেন্সিয়েশন হয়ে, প্রসেসটার নাম কি বললাম? স্পারমিওজেনেসিস। হলো? এইবার এই যে স্পারমাটোজোয়া গুলো যে তৈরি হলো, এই স্পারমাটোজোয়া গুলো ডেভেলপ হওয়ার পরে সার্টলি সেল থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে এইভাবে অ্যারেঞ্জ হয়ে যায়। আর এগুলোই পরে বের হয়ে আসবে, এইভাবে এরকম ভাবে বের হয়ে আসে। এই যে বের হয়ে আসলো, বের হয়ে আসাকে স্পারমিয়েশন বলে।
এরকম ভাবে বের হয়ে আসাকে কি বলে? স্পারমিয়েশন। এরকম ভাবে বের হয়ে আসাকে স্পারমিয়েশন বলে। তাহলে এইভাবে স্পার্ম গুলো তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলে। এখানে এইভাবে স্পার্ম গুলো তৈরি হচ্ছে, এই যে এই সব জায়গায় স্পার্ম গুলো তৈরি হচ্ছে, হয়ে তারপরে ভাগ তোমার সেমিনিফেরাস টিউবিউল থেকে ওটা আসবে রেটি টেস্টিসের মধ্যে, হ্যাঁ কি না? রেটি টেস্টিস থেকে তারপরে ভাসা ইফারেনশিয়াতে আসবে, ভাসা ইফারেনশিয়া থেকে তারপরে আসবে এপিডিডাইমিসে আসবে, এখানে আসবে, তারপরে ওটা নিচে চলে যাবে, ভাস ডিফারেন্সে চলে যাবে, তারপরে তো তোমরা জানোই ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসবে। ইয়েস অর নো? ওটা আগের দিনই আমি বুঝিয়েছি। এইটা আমি বুঝালাম, এই যে সেমিনিফেরাস টিউবিউলটাকেই বড় করে এখানে দেখালাম, এই যে এখানে বড় করে দেখালাম সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে গোটা ঘটনাটা কি হচ্ছে। দেখো এরকম ভাবে সুন্দর করে লেবেলিং করে কালারফুল করে আমি বুঝালাম কিন্তু। তাহলে এখন বুঝতে পারলা যে সার্টলি সেলকে নার্স সেল কেন বলে? কারণ এটা এই যে স্পারমাটোজোয়া গুলোকে কি দিচ্ছে? নারিশমেন্ট দিচ্ছে, নিউট্রিশন প্রোভাইড করছে। নিউট্রিশন প্রোভাইড করছে জন্যই স্পারমাটিড গুলো এরকম স্পার্ম হয়ে যাচ্ছে বা স্পারমাটোজোয়া হয়ে যাচ্ছে, তাই ওকে নার্স সেল বলে। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, জার্মিনাল এপিথেলিয়াম, এই যে এখান থেকে দেখো, আর কোন সেল ডিভিশন হচ্ছে ভালো করে বোঝো। জার্মিনাল এপিথেলিয়াম কোনগুলো? একেবারে সাইডের দিকে, পেরিফেরির দিকে, যে মানে ওর স্কিনের সাথে যে সেলগুলো লেগে আছে, এগুলো হচ্ছে তোমার জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম থেকে মাইটোসিস হয়ে প্রচুর স্পারমাটোগোনিয়া বানালো, স্পারমাটোগোনিয়া গুলো আবার মাইটোসিস, দুই রকমের স্পারমাটোগোনিয়া হয়, এ আর বি। এ গুলো কোনো স্পার্ম বানায় না, এ গুলো টেস্টিসের ভিতরে জমতে থাকে, ওগুলো টেস্টিসকে এনলার্জ করে, টেস্টিসের ডেভেলপমেন্ট করে। কিন্তু বি স্পারমাটোগোনিয়া গুলো মাইটোসিস হয়ে মাইটোসিস হয়ে বানাবে প্রাইমারি স্পারমাটোসাইট। এবার প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস ওয়ান হবে, হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মিওসিস টু হয়ে বানাবে স্পারমাটিড। স্পারমাটিড গুলোর কোনো সেল ডিভিশন হবে না, শুধু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়াকে কি বলে? ডিফারেন্সিয়েশন। কোথায় চেঞ্জটা হবে? সার্টলি সেল থেকে নারিশমেন্ট নিয়ে চেঞ্জ হয়ে তখন ওগুলো হয়ে যাবে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়াতে কনভার্ট হওয়ার প্রসেসকে কি বলে? স্পারমিওজেনেসিস। আর স্পারমাটোজোয়া থেকে ওই স্পার্ম গুলো ডেভেলপ হওয়ার পরে বেরিয়ে আসাকে কি বলে? স্পারমিয়েশন। আর গোটা প্রসেসটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। স্পারমিওজেনেসিস আলাদা। স্পারমিওজেনেসিস হচ্ছে স্পারমাটোজেনেসিসের মধ্যে হচ্ছে, যে স্পারমাটোজোয়া তোমার হচ্ছে স্পারমাটিড গুলো সার্টলি সেল থেকে নারিশমেন্ট হয়ে শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিফারেন্সিয়েশন হওয়া মানে কি বললাম? চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে স্পারমাটোজোয়া বানাচ্ছে, ওটা স্পারমিওজেনেসিস। কিন্তু গোটা প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। কি বুঝলা তো? পারবা তো? তাহলে দেখো, এই যে এই ছবিটাতে, এই ছবিটা পরীক্ষায় খুবই দেয়, এইখানে একটা জিনিস লেবেলিং করা নেই, সেটা হচ্ছে এইটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম থেকে মাইটোসিস হয়ে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া থেকে মাইটোসিস হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস ওয়ান হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মিওসিস টু হয়ে স্পারমাটিড, স্পারমাটিড গুলো ডিফারেন্সিয়েশন হয়ে স্পারমাটোজোয়া। আবার রিপিট করে দিচ্ছি, মাইটোসিস, এখানেও কি মাইটোসিস, তারপরে এখানে কি মিওসিস ওয়ান, তারপরে এখানে কি মিওসিস টু, আর লাস্টে কি ডিফারেন্সিয়েশন, কোনো সেল ডিভিশন না, কি বলবো? ডিফারেন্সিয়েশন, মানে চেঞ্জ হচ্ছে সার্টলি সেলের মধ্যে। তাহলে এবার ইয়েগুলো কাউন্ট করি, ক্রোমোজোম নাম্বার গুলো। জার্মিনাল এপিথেলিয়াম ডিপ্লয়েড, হ্যাঁ কি না? যদি মাইটোসিস হয় তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটও ডিপ্লয়েড। ইয়েস অর নো? দাঁড়াও, একটা স্কিপ হয়ে গেল।
জার্মিনাল এপিথেলিয়াম থেকে আগে হচ্ছে স্পারমাটোগোনিয়া, মাইটোসিসে চেঞ্জ হয় না, তাহলে ডিপ্লয়েড 2n। সেখান থেকে আবার মাইটোসিস হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট, তার মানেও 2n। এবার মিওসিস 1, তার মানে কি হয়ে গেল, হ্যাপ্লয়েড n। তারপরে মিওসিস 2 চেঞ্জ হবে না, তার মানে হ্যাপ্লয়েড n। ডিফারেন্সিয়েশনে কোনো চেঞ্জ হয় না, স্পার্ম গ্যামেট, গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড হয়, তাহলে n। আর এখানে সার্টলি সেলগুলো আমার ছবিটার মতো ওরকম পিরামিড শেপের আঁকায়নি। এখানে সার্টলি সেলটাই এমনি এরকম মানে র্যান্ডমলি আঁকিয়ে দিয়েছে, এটা ঠিক না অ্যাকচুয়ালি, কিন্তু যেরকম আছে এভাবেই করতে হবে। তাহলে এই ছবিটা এবার দেখে নাও, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই ছবিটা, তোমরা শুধু লেফট সাইডের ছবিটা দেখবা, এটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের ছবি। এইটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের ছবি, এ নাম্বার ছবিটা। তো এখানে শুরু হবে জার্মিনাল এপিথেলিয়াম থেকে, জার্মিনাল এপিথেলিয়াম থেকে স্পারমাটোগোনিয়া, জার্মিনাল এপিথেলিয়াম 2n, স্পারমাটোগোনিয়াও 2n। তাহলে কোন সেল ডিভিশন, মাইটোসিস হয়ে গেল। স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, মাইটোসিস লেখাই আছে, তার মানে 2n। তারপরে হবে ফার্স্ট মিওটিক ডিভিশন মানে মিওসিস 1, তার মানে রিডাকশনাল ডিভিশন মানে n। তারপরে সেকেন্ড মিওটিক ডিভিশন, তার মানে ইকুয়েশনাল ডিভিশন, তাহলে n, nই থাকবে। তারপরে কোনো সেল ডিভিশন হবে না, কি হবে বলেছিলাম, ডিফারেন্সিয়েশন মানে চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটাই হয়ে গেল, এটাও হয়ে গেল n। এই ডিফারেন্সিয়েশনটার একটা স্পেশাল নাম ছিল, কি বলেছিলাম, স্পারমিওজেনেসিস, স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস হওয়ার পরে স্পারমাটোজোয়া গুলো তো সার্টলি সেলের মধ্যে ঢুকে আছে, এরকম করে ঢুকে আছে, এবার ওগুলো বেরিয়ে আসবে, বেরিয়ে আসাকে কি বলে, স্পারমিয়েশন। স্পারমিয়েশন, সবাই মন দিয়ে শুনলা তো, ক্লিয়ার? কোনো কোনো কনফিউশন, কোনো রিপিট করতে হবে কোনো স্টেপ, কিছু? হ্যাঁ। তো আগে বলো এই সেল ডিভিশনে কোনো প্রবলেম আছে কিনা, বা এইটুকুনি কনফিডেন্স আছে কিনা যে এটা আরেকবার, এই যে আমি যেমন লিখে দিলাম তোমরাও যদি লিখে নাও ভালো, এরকম লিখে দিলে তুমি পরে বাড়িতে গিয়ে দেখলে আবার বুঝতে পেরে যাবা কিনা বল। স্পারমিয়েশন কি বললাম, এই যে দেখে নাও, আমি ছবি দেখে বুঝাচ্ছি স্পারমিয়েশন। তোমার লাস্টে স্পারমাটোজোয়া তৈরি হয়ে গেল, এই যে লাস্টে যে এই যে এগুলো তৈরি হয়ে গেল, স্পারমাটোজোয়া মানেই শর্টেবল স্পার্ম, হ্যাঁ কি না? তো এই স্পারমাটোজোয়া গুলো এই যে দেখো সার্টলি সেলের মধ্যে ঢুকে আছে, এই যে দেখো সার্টলি সেলের মধ্যে ঢুকে আছে, হ্যাঁ কি না? এবার যখন ও ম্যাচিওর হয়ে গেল তখন ও ওখান থেকে বের হয়ে আসবে, এই বের হয়ে আসাটাকেই কি বলে, স্পারমিয়েশন, মানে রিলিজ অফ স্পার্ম ফ্রম সার্টলি সেল, তাহলেই ওটাকে বলে স্পারমিয়েশন। তাহলে দেখো বইয়ের ভিতর থেকে একবার দেখে নাও, তোমাদের বইতে জার্মিনাল এপিথেলিয়াম থেকে লেখা নেই, তুমি ইমাজিন করো জার্মিনাল এপিথেলিয়াম থেকে, জিএম লিখে দিলাম, জিই লিখে দিলাম, জার্মিনাল এপিথেলিয়াম থেকে আগে প্রচুর কি তৈরি হলো, স্পারমাটোগোনিয়া তৈরি হলো। তারপরে স্পারমাটোগোনিয়া গুলো মাইটোসিস সেল ডিভিশন করে বানালো প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট গুলো মিওসিস সেল ডিভিশন করে বানালো সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলো মিওসিস 2 করে বানালো স্পারমাটিড, হ্যাঁ কি না? স্পারমাটিড গুলো তারপরে দেখো কি বলেছে, সার্টলি সেল থেকে নারিশমেন্ট নিয়ে, এই যে দেখো লেখা আছে সার্টলি সেলের মধ্যে ওর মাথাটা ঢুকে যায়, এই যে স্পার্ম হেড বিকামস এমবেডেড ইন সার্টলি সেল, ওখান থেকে নারিশমেন্ট নিয়ে ওটা পরে ওটা চেঞ্জ হয়, চেঞ্জ হওয়াটাকে কি বললাম, স্পারমিওজেনেসিস হওয়া। তারপরে ওখান থেকে রিলিজ হবে, এই যে দেখো রিলিজ, রিলিজ হওয়াকে কি বললাম, স্পারমিয়েশন বললাম। তো সবই আমি কভার করে দিয়েছি, তাহলে এত অবধি করে তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে কি বললাম, এইবার চলে আসো হরমোনাল কন্ট্রোল। এই যে এখান থেকে হরমোনাল কন্ট্রোল, হরমোনাল কন্ট্রোলটা যদি না লিখে থাকো কোথাও বইয়ের এই সাইডে কোথাও লিখে নাও,
এইটা হচ্ছে তোমার হরমোনাল কন্ট্রোল। আরেকটু সেপারেট করে দিচ্ছি, আরেকটু সেপারেট করে দিই যাতে অসুবিধা না হয়। এইবার হরমোনাল কন্ট্রোলটা লিখে নাও কোথাও বইয়ের কোনো সাইডে। আমি যেরকম এই যে বইয়ের এই সাইডে ফাঁকা জায়গাটায় লিখেছি, যেখানে স্পারমাটোজেনেসিস হচ্ছে ওর পাশে লিখো তাহলেও হবে, বা কপিতে লিখো তাহলেও হবে। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে হরমোনাল কন্ট্রোল। এবার এই হরমোনাল কন্ট্রোলটা যদি তোমরা লিখে থাকো, আমি কি বুঝালাম, যে যখন একটা ছেলে পিটুইটারিতে পা রাখে তখন হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ সিক্রিট হয়, ওটা অ্যান্টেরিয়ার পিটুইটারিতে গিয়ে কাজ করে, অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে গোনাডোট্রপিন সিক্রিট শুরু হয়। গোনাডোট্রপিন দুই ধরনের হয়, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এফএসএইচ ফলিকিউলার হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন লেডিক সেলে গিয়ে কাজ করে, আমি লেডিক সেলের পজিশন দেখিয়ে দিলাম, আগের দিনও দেখানো হয়েছে। তখন ওরা টেস্টোস্টেরন তৈরি করে। আর এফএসএইচ গিয়ে কাজ করে ওই যে সার্টলি সেল, যে নারিশমেন্ট করে নার্স সেল, তারপরে ওখান থেকেই স্পারমাটোজেনেসিস হয়ে স্পার্ম তৈরি হয়। পারবো তো? তাহলে দেখো বই থেকেও এরকমই প্রায় লেখা আছে। বইয়ের মধ্যে চলে আসো, এই যে নিচের দিকে কি বললাম, যখন এজ অফ পিউবার্টি তখন কি সিক্রিট হয়, ডাইরেক্ট এখানে গোনাডোট্রপিন লেখা আছে, ও না না সরি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ থেকে সিক্রিট হয়। কোথায় কোথায়? হাইপোথ্যালমিক হরমোন মানে হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হয়। কোথায় গিয়ে কাজ করে? অ্যান্টেরিয়ার পিটুইটারিতে গিয়ে কাজ করে। তখন ওখান থেকে কি সিক্রিট হয়? গোনাডোট্রপিনস। গোনাডোট্রপিনস দুই রকমের হয়, একটা লিউটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। স্যার লিউটিনাইজিং হরমোন তো লেখাও নাই। লিউটিনাইজিং হরমোনটাই আমার নোটে আইসিএসএইচ লেখা। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোনেরই আর একটা নাম লিউটিনাইজিং হরমোন, মনে রেখো। লিউটিনাইজিং হরমোনটা কোথায় গিয়ে কাজ করবে? লেডিক সেলে গিয়ে কাজ করবে। তখন ওখান থেকে কি তৈরি হবে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনেরই আর একটা নাম টেস্টোস্টেরন। যা আমি লিখিয়েছি সেটাই, কোনো আলাদা কিছু নেই। টেস্টোস্টেরন তৈরি হতে শুরু করবে। আর অ্যান্ড্রোজেনের কাজ আমরা জানি, অ্যান্ড্রোজেন হচ্ছে এই যে স্পারমাটোজেনেসিস কেও ফ্যাসিলিটেট করে, স্টিমুলেট করে। আর এফএসএইচ কোথায় গিয়ে কাজ করে? সার্টলি সেলে গিয়ে কাজ করে। আর সার্টলি সেলের মধ্যেই তখন স্পার্ম প্রোডাকশনটা শুরু হয়ে যায়। এই যে দেখো, তার মানে কিসে হেল্প করছে? স্পারমাটোজেনেসিসে হেল্প করছে। এখানে স্টপ হয়ে গেল। এখানে খালি এই ইয়েটাতে একটু মডিফিকেশন করে নাও, এইটাতে একটু মডিফিকেশন করে নাও। এই দিক থেকে যেরকম এফএসএইচও যেরকম তোমার স্পারমাটোজেনেসিসে হেল্প করে, টেস্টোস্টেরনও স্পারমাটোজেনেসিসে হেল্প করে, তাহলে এখানেও একটা অ্যারো দিয়ে দাও। প্লাস টেস্টোস্টেরনের আর একটা কাজ লিখে রাখো, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে ছেলেদের ডিপ ভয়েস, এগুলো যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ওগুলোকেও ডেভেলপ করে। মাস্কুলার বডি, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স, এটা একটু জাস্ট মডিফিকেশন করে নাও তাহলেই কাজ শেষ। ডান। এবার চলে আসি, যখন তোমাদের স্পার্মিওজেনেসিসটা মনে আছে তো? বলো তো, স্পার্মিওজেনেসিসটা মনে আছে? মানে যখন স্পারমাটোজোয়া সার্টলি সেলের মধ্যে যখন স্পারমাটিড গুলো গিয়ে এমবেডেড হচ্ছে, তখন এই স্পারমাটিড গুলো চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? এরকম স্পার্ম হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? এই যে স্পার্মিওজেনেসিস, স্পার্মিওজেনেসিস প্রসেসটা একটু বুঝাই। স্পার্মিওজেনেসিস প্রসেসটা একটু বুঝাচ্ছি কি হচ্ছে অ্যাকচুয়ালি স্যার, কিভাবে চেঞ্জটা হচ্ছে, ডিফারেন্সিয়েশনটা কিভাবে হচ্ছে। দেখো, ভাবো এটা হচ্ছে একটা সার্টলি সেল। এই সার্টলি সেলের মধ্যে একটা স্পারমাটিড এসে ঢুকে গেল। এই যে স্পারমাটিড মনে পড়ছে? স্পারমাটিড যেটা চেঞ্জ হবে এখন, স্পারমাটিডের মধ্যে এখন কি হয়? স্পারমাটিডের মোস্ট অফ দা সাইটোপ্লাজম এই
সার্টলি সেলটা খেয়ে নেয়। সার্টলি সেলটা মোস্ট অফ দ্য সাইটোপ্লাজমকে খেয়ে নেয়। যখন সাইটোপ্লাজমকে খেয়ে নিবে তখন সেলটা এই রকম শেপের হয়ে যায়, মানে সেলটা এই যে এইরকম শেপের হয়ে যায়, একটু ন্যারো টাইপের, মাথাটা এরকম একটু ন্যারো টাইপের হয়ে যায়, এরকম টাইপের। আর হয় কি, তোমাদের গলগি বডি মনে আছে? সেলের মধ্যে একটা সেল অর্গানেল গলগি বডি, ওই গলগি বডি দিয়ে এই স্পার্মের হেডে এরকম একটা কেমিক্যাল তৈরি হয়, কেমিক্যালটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। কেমিক্যালটার নাম কি বললাম? অ্যাক্রোজোম তৈরি হয়ে যায়, মনে রাখো এটা এখনই লাগবে। ভিতরে নিউক্লিয়াসটা থাকে, এইখানে নিউক্লিয়াসটা আছে। এইবার হয় কি, যে সেল ডিভিশনের জন্য হেল্প করে সেল অর্গানেল, একটা সেন্ট্রিওল, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে ওটা, সেন্ট্রিওল। তো একটা সেন্ট্রিওল এই নেক রিজিয়নে চলে আসে, এই জায়গাটায় চলে আসে। আর তখন হয় কি, যে স্পার্মের এই জায়গাটা এরকম ফোল্ড হয়ে যায়, এইরকম। দাঁড়া এক সেকেন্ড। স্পার্মের নেকটা এই টাইপের একটু, এইরকম টাইপের একটু হয়ে যায়, এই টাইপের। এইটা হয়ে গেল তোমার নেক। এটা কি হয়ে গেল? ওর গলাটা, নেক। আর এইটা একটা সেন্ট্রিওল, এটাকে বলে প্রক্সিমাল সেন্ট্রিওল। এটাকে কি বলে? প্রক্সিমাল সেন্ট্রিওল। তোমরা সেন্ট্রিওল মানে যদি ভুলে গিয়ে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। সেন্ট্রিওল এরকম দেখতে, দুটা এরকম ইউনিট থাকে, দুটা সেন্ট্রিওল। তার চারিদিকে এরকম হচ্ছে তোমার রের মতো থাকে, অ্যাস্টার বলে, এরকম অ্যাস্টার থাকে। যখন সেল ডিভিশন হয়, দুটা সেন্ট্রিওল দুই পোলের দিকে চলে যায়, এরকম স্পিন্ডেল ফাইবার বানায়। মনে পড়লো সেল ডিভিশন? ক্রোমোজোম গুলো এর সাথে লেগে যায়, তারপরে ক্রোমোজোম গুলো দুই দিকে স্প্লিট হয়ে যায়। এই যে সেল ডিভিশনে যে হেল্প করে সেন্ট্রিওল। তো একটা সেন্ট্রিওল, কি বললাম, একটা সেন্ট্রিওল নেকের এই জায়গাটাতে থাকে, যেটাকে কি বলে? প্রক্সিমাল সেন্ট্রিওল। প্রক্সিমাল মানে কাছে, কার কাছে? নিউক্লিয়াসের কাছে। নিউক্লিয়াসের কাছে যে সেন্ট্রিওলটা থাকে ওটা প্রক্সিমাল সেন্ট্রিওল। হ্যাঁ। আর আরেকটা সেন্ট্রিওল তোমার কি হয়, এই রকম করে লম্বা হয়ে এরকম লেজটাকে বানায়, টেইলটাকে বানায়। আর ওটার চারিদিক দিয়ে সেল মেমব্রেনটা এরকম ভাবে তৈরি হয়ে যায়, এরকম করে সেল মেমব্রেনটা তৈরি হয়ে এইটা টেইলটাকে তৈরি করে দিল। কি বোঝা গেল? আর এই মাঝখানের এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলে মিডল পিস। এই জায়গাটাকে কি বলে? মিডল পিস। তাহলে এই রকম করে স্পার্মিওজেনেসিসটা হচ্ছে, মানে স্পার্মাটোগোনিয়াটা একটা কমপ্লিট স্পার্মে কনভার্ট হচ্ছে, আর স্পার্মাটোজোয়াতে কনভার্ট হচ্ছে। তো তোমরা যদি একটা স্পার্মের স্ট্রাকচার দেখো বইতে, এই ছবিটাতে চলে আসো। এই যে দেখো, স্পার্মের একদম বাইরের যে মেমব্রেনটা, ওটা তো সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। আর মাথার এখানে দেখো অ্যাক্রোজোম তৈরি হয়েছে, হ্যাঁ কি না? আমি কি বললাম, অ্যাক্রোজোম কোন সেল অর্গানেল থেকে তৈরি হয় বলো তো? গলগি বডি থেকে তৈরি হয়, মনে রেখো এটা। গলগি বডি থেকে তৈরি হয়। স্যার এই অ্যাক্রোজোমটা কি কি কাজে লাগে আমি একটু পরে বলছি, হ্যাঁ। মাঝখানে এই যে দেখো নিউক্লিয়াসটা আছে, এইখানটাতে নেকটা আছে। এবার নেকের এই জায়গাটাতে একটা সেন্ট্রিওল দেখা যাচ্ছে, এইখানটাতে সাদা মতো করে, এই যে সাদা মতো করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। নিউক্লিয়াসের কাছে যেটা আছে এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। আর এই যে দেখো মাঝখান দিয়ে দাগের মতো যে চলে গেছে, এই যে দাগের মতো, ওটা হচ্ছে আর একটা সেন্ট্রিওল। ওইটা হচ্ছে তোমার ডিস্টাল সেন্ট্রিওল, যেটা টেইলটা বানাবে। ওটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল, ওটা হচ্ছে টেইলটাকে বানাবে। আর এই যে মাঝখানের এই জায়গাটা, এই রিজিয়নটার নাম কি বললাম? মিডল পিস। বুঝা গেল তো? এই মিডল পিসের খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। এই মিডল পিসে দেখো মাইটোকন্ড্রিয়াটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এই যে এরকম পেঁচিয়ে আছে, দেখো এরকম করে। ধরো এক সেকেন্ড। মাইটোকন্ড্রিয়াটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে স্পাইরালের মতো পেঁচিয়ে আছে, দেখো এই যে মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে, দেখা যাচ্ছে এরকম। এই মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস অফ দা সেল। তো এ কাকে পাওয়ার দেয়? এই টেইলকে পাওয়ার দেয়। তখনই স্পার্ম গুলো সুইম করে করে ওভামের দিকে সুইম করে করে যেতে পারে। তো মাইটোকন্ড্রিয়াটাই টেইলকে পাওয়ার দেয়, হলো। আর
এবার স্যার অ্যাক্রোজোমের ফাংশনটা কি? অ্যাক্রোজোমের ফাংশন কি? এবার মন দিয়ে শোনো, অ্যাক্রোজোম জিনিসটা কি। ভাবো এটা হচ্ছে একটা ওভাম। ওভাম, আর এখান দিয়ে একটা স্পার্ম আসছে। তো স্পার্মটা ডাইরেক্ট ওভামে ঢুকতে পারে না, অত সহজ না। ওভামের চারিদিকে এরকম সেলের লেয়ার থাকে। ওভামের চারিদিকে এরকম প্রচুর অন্যান্য সেলের লেয়ার থাকে। এই সেলগুলোকে বলে গ্রানুলোসা সেল। সেলগুলোকে কি বলে? গ্রানুলোসা সেলস। আর এই সেলগুলোর মাঝে মাঝে এক ধরনের অ্যাসিড থাকে। আহ, এক ধরনের অ্যাসিড থাকে সেলগুলোর মাঝে মাঝে। এই যে গোটা জায়গাটাতে এক ধরনের অ্যাসিড থাকে। অ্যাসিডটার নাম হচ্ছে হায়ারিউলোনিক অ্যাসিড। অ্যাসিডটার নাম কি বললাম? হায়ারিউলোনিক অ্যাসিড। গোটা যে লেয়ারটা তৈরি করলো, এই লেয়ারটার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। গোটা লেয়ারটার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। এবার হয় কি, স্পার্মকে এই গোটা করোনা রেডিয়াটা লেয়ারটাকে ক্রস করে ঢুকতে হয়। তো ওটা অত সহজ না। তো যখনই একটা স্পার্ম একটা ওভামের কাছে আসে, স্পার্মের হেডে এখনই যে বললাম অ্যাক্রোজোম থাকে। এই অ্যাক্রোজোমের মধ্যে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে হায়ারিউলোনিডেজ। হায়ারিউলোনিডেজ। এই হায়ারিউলোনিডেজ এই গ্রানুলোসা সেল আর হায়ারিউলোনিক অ্যাসিডকে ডিসলভ করে দেয়। যদি ডিসলভ করে দেয়, তাহলে এখান দিয়ে একটা রাস্তা বানাবে, এরকম একটা রাস্তা বানাবে। রাস্তাটা বানালেই তারপরে স্পার্মটা এই ওভামের গায়ে এসে অ্যাটাচ হতে পারে। তাহলেই স্পার্মের নিউক্লিয়াসটা ওভামের ভিতরে ঢুকে ওভামের নিউক্লিয়াসের সাথে গিয়ে লেগে যাবে। কি বোঝা গেল? তাই অ্যাক্রোজোম হচ্ছে এই জিনিসটা। অ্যাক্রোজোমটা কে বানায় বললাম? কোন সেল অর্গানেল অ্যাক্রোজোম বানায়? গলগি বডি এই অ্যাক্রোজোমটাকে বানায়। তাহলে স্পার্মেরই এইটাই বলছিলাম, তাহলে স্পার্মের স্ট্রাকচারটা তোমরা পড়ে রাখো। হ্যাঁ, অ্যাক্সিয়াল প্রক্সিমাল না, অ্যাক্সিয়াল ফিলামেন্ট। আচ্ছা, এই যে ডিস্টাল সেন্ট্রিওল, একটা তো বললাম প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা নাম হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওলটা যে টেলের ভিতর দিয়ে যে চলে গেছে, এই যে টেলের ভিতর দিয়ে যে চলে গেছে, এটাকে অ্যাক্সিয়াল ফিলামেন্টও বলে। এটাকে অ্যাক্সিয়াল ফিলামেন্টও বলে। এটা টেইলটাকে শেপ দেয়। এটা লাস্ট একটা বলার ছিল, এগুলো বইতে নাই কিন্তু, কিন্তু এগুলো জানা উচিত। তাহলে স্পার্মের স্ট্রাকচার দেখো লেখা আছে, স্পার্মের একটা হেড থাকে, হেড একটা নেক থাকে, একটা মিডল পিস থাকে, আর একটা টেইল থাকে। হেডের মধ্যে কি আছে? হেডের মধ্যে তো নিউক্লিয়াস তো আছেই, নাকি না? কিন্তু তারও বাইরের দিকে একটা টুপির মতো ক্যাপ লাইক স্ট্রাকচার অ্যাক্রোজোম আছে। অ্যাক্রোজোমের মধ্যে একটা এনজাইম আছে। এনজাইমটার নাম যদি মনে না থাকে লিখে রাখো, হায়ারিউলোনিডেজ। হায়ারিউলোনিডেজ বলে একটা এনজাইম থাকে। এই এনজাইমটা কি করে? ওই যে ওভামের ভিতরে ঢুকতে হেল্প করে, দেখো ফার্টিলাইজেশন অফ দ্য ওভামে হেল্প করে। মিডল পিসে কি থাকে বললাম? অনেক মাইটোকন্ড্রিয়া পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আর ওরা এনার্জি দেয় কাকে? এনার্জি দেয় টেইলকে। এনার্জি দেয় কিসের জন্য? মুভমেন্টের জন্য, যাতে করে টেইল স্পার্মের মোটিলিটি হয়, স্পার্মটা মুভ করতে পারে আর ওভাম অব্দি যেতে পারে। এখান থেকে এত অবধি হয়ে গেল তোমার স্পার্মের স্ট্রাকচার। স্যার, একটা হিউম্যান মেল একবার ইজাকুলেশনে কতগুলো স্পার্ম রিলিজ করে? 200 to 300 মিলিয়ন স্পার্ম রিলিজ করে, মানে 20 কোটি থেকে 30 কোটি। ঠিক আছে? আর ছেলেরা কতদিন পর্যন্ত স্পার্ম প্রডিউস করে? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আহ এর মধ্যে 60% স্পার্ম কিন্তু নর্মাল নর্মাল সাইজ শেপের হয়। আর তার মধ্যে 40% স্পার্মের মোটিলিটি শো করে, মানে মুভ করতে পারে। অত স্পার্ম মুভ করতে পারে না ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। 60% স্পার্ম নর্মাল হয়, তার মধ্যেও আবার 40% স্পার্ম শুধু মোটিলিটি প্রোভাইড, মানে মোটিলিটি মানে কি মুভমেন্ট করতে পারে টেইল দিয়ে।
আচ্ছা, এবার এগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কতগুলো গ্ল্যান্ড ছিল মনে আছে? এপিডিডাইমিস, তারপরে হচ্ছে সেমিনাল ভেসিকল, আর কাউপার্স গ্ল্যান্ড অর প্রস্টেট গ্ল্যান্ড, হ্যাঁ কি না? তো যখন ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে স্পার্ম গুলো যাবে, এই গ্ল্যান্ড গুলোর সিক্রিশন স্পার্মের সাথে অ্যাড হবে। তো গোটা জিনিসটাকে কি বলে বলেছিলাম? সিমেন। তো এই সিমেন্ট গুলো, সিমেন্টটাও তাহলে লাস্টে এইটুকুনি বলা আছে। আর আরেকটা হচ্ছে টেস্টিসের আরেকটা ফাংশন তো জানোই, যে লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন অর টেস্টিকুলার হরমোন অর অ্যান্ড্রোজেন সিক্রিট হয়। এখানে গিয়ে শেষ হলো তোমার স্পারমাটোজেনেসিস। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। সবই কভার করে দিলাম। হুম। এবার আসবো আমরা উজেনেসিসে। আচ্ছা, তাহলে দেখো স্পারমাটোজেনেসিস এখন আমাদের হয়ে গেল। এখন আমরা পড়বো ফিমেল ওভারিতে কিভাবে ওভাম তৈরি হয়। তার মানে আমরা পড়বো এখন উজেনেসিস। এবার ছেলেদের স্পারমাটোজেনেসিস কখন শুরু হয় বলেছিলাম? পিউবার্টির সময়। কিন্তু তোমরা জানলে অবাক হবা, মেয়েদের উজেনেসিস শুরু হয় মেয়েরা যখন তার মায়ের পেটে থাকে, মানে ফিটাল স্টেজে, বেশি পাকা হয়। তো আগে তোমরা এক কাজ করো, আগে তোমরা দেখে নাও বইয়ের যে ছবিটা আছে, তোমরা বইয়ের ছবিটা এটা খোলা রাখো। আমি বইয়ের ছবিরই একটা ভালো ভার্সন নিয়ে এসেছি, একটু 3D মতো করে। ফিমেল ওভারিকে যদি এভাবে মনে করো ট্রান্সভার্স সেকশন করা হয়, তাহলে এরকম ধরনের ছবি দেখতে পাবো। এবার ব্যাপারটা হচ্ছে যে ছবিগুলোতে আমরা এই সবগুলো যে স্টেজ গুলো আছে সবগুলো একসাথে দেখতে পাবো না, এগুলো এক একটা টাইমে এক একটা দেখতে পাবো। মনে করো যদি একদমই একটা বাচ্চা মেয়ের ওভারি, মানে আমরা ওভারির ট্রান্সভার্স সেকশন দেখেছি কিন্তু ওটা মেন না, আমরা মাউসের দেখেছি। তো মাউসও ম্যামাল হয়, হিউম্যানও ম্যামাল হয়, তো একই। তো যদি একদম মনে করো বাচ্চা একেবারে মনে করো ও তার পিউবার্টিতে পা রাখেনি, তাহলে তুমি এই স্টেজ দেখতে পাবা। এবার মনে করো পিউবার্টিতে পা রেখেছে, তাহলে তুমি আইদার এটা দেখতে পাবা, অর এটা দেখতে পাবা, অর এটা দেখতে পাবা। কোনো ঠিক নাই, মানে এটা কোন টাইমে মানে ওভারিটাকে কাটা হচ্ছে তার উপরে বেস করে কোন স্টেজ দেখতে পাবা সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাকে স্টেজ গুলো বোঝানোর জন্য সবগুলো একটার মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে ছবিটা দেখতে পাচ্ছো, তোমরা বইয়ের ছবিটা ফলো করো, আমি এখান থেকে বলছি। দেখো তো, ওভারির ভিতরে প্রচুর এরকম ব্লাড ভেসেল দেখা যাচ্ছে না? বইয়ের মধ্যে আগে দেখো ব্লাড ভেসেলস আছে কিনা। এরা কি এই ব্লাড ভেসেলস গুলো ওভারির মধ্যে ব্লাড সাপ্লাই দিয়ে ওভারিকে নারিশমেন্ট অক্সিজেন সব প্রোভাইড করে। আর ওভারির একদম মাঝখানটাকে কি বলে? তোমার মেডুলা, হ্যাঁ কি না? মাঝখানটাকে বলে মেডুলা, আর সাইডেরটাকে কি বলে? কর্টেক্স, হ্যাঁ কি না? মেডুলার মধ্যে যে ফ্লুইডটা থাকে, ফ্লুইডটার নাম কি ছিল বলতো? স্ট্রোমা, হ্যাঁ কি না? এরকম মাঝখানটা আর মানে পেরিফেরিটা। তাহলে এইখানে দেখো, আমরা যদি আমরা অনেক রকমের স্টেজ দেখতে পারি। এই যে স্টেজটা এটাকে বলে প্রাইমর্ডিয়াল ফলিকল। প্রাইমর্ডিয়াল ফলিকল গুলো ডেভেলপ করে প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল গুলো ডেভেলপ করে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল গুলো ডেভেলপ করে টারশিয়ারি ফলিকল, টারশিয়ারি ফলিকল ডেভেলপ করে ম্যাচিওর ফলিকল। তোমাদের এই স্টেপটা নাই বইতে, এটা দরকারও নাই। আচ্ছা না, আছে, কিন্তু বইতে ম্যাচিওর ফলিকল লেখা নাই, বইতে লেখা আছে গ্রাফিয়ান ফলিকল। দেখো বইতে কি লেখা আছে? গ্রাফিয়ান ফলিকল। হ্যাঁ, ম্যাচিওর ফলিকল মানে গ্রাফিয়ান ফলিকল, অর গ্রাফিয়ান ফলিকল হলো। তারপরে বইতে এই যে দেখো, আহ, এই রাপচার্ড গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ওভামটা বের হয়ে যাবে, আগের দিন বুঝিয়েছিলাম ওভাম বের হওয়াকে ওভিউলেশন বলে। তারপরে এই যে এটা যে ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকাটাকে কি বলে?
কর্পাস লিউটিয়াম, তার মানে গ্রাফিয়ান ফলিকল কনভার্ট হয়ে যাবে কর্পাস লিউটিয়ামে। এই কর্পাস লিউটিয়াম প্রজেস্টেরন হরমোন সিক্রিট করবে। প্রজেস্টেরন হরমোন আরো, কর্পাস লিউটিয়ামটা আরো বড় হয়, যখন ওর কাজ হয়ে যায় তখন ওটা ডিজেনারেট হয়ে ওটা বডি ব্লাড ব্লাড ভেসেল দিয়ে বা মনে করো বডির ডব্লিউবিসি গুলো এটাকে নষ্ট করে দেয়, ওটাকে বলে কর্পাস অ্যালবিকামস। এইটা তোমাদের বইতে নাই, লাগবেও না। তাহলে এগুলো হচ্ছে এক একটা স্টেজ। এবার স্যার ফলিকল কথাটার মানে কি? আমি সবার আগে ফলিকল মানে বলে দিচ্ছি। ফলিকল হচ্ছে একটা ব্যাগের মতো, সেল দিয়ে তৈরি, সেলের লেয়ার দিয়ে তৈরি একটা ব্যাগ, মানেই হচ্ছে ফলিকল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটার মধ্যে আর কোনো কমপ্লিকেশন নাই। স্যার এই ব্যাগের মধ্যে আছেটা কি? এই ব্যাগের মধ্যেই ওভামটা আছে। তো তার মানে এই যে প্রাইমারি ফলিকলের মধ্যে যে ওভামটা আছে ওটা প্রাইমারি উসাইট। ওটা কি? প্রাইমারি উসাইট। বুঝা গেল? তারপরে টারশিয়ারি ফলিকলের মধ্যে যেটা আছে ওটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। ওটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। এটা বলো, বুঝে নাও। প্রাইমারি ফলিকলের মধ্যে যেটা আছে ওটা প্রাইমারি উসাইট, টারশিয়ারি ফলিকলের মধ্যে যেটা আছে ওটা সেকেন্ডারি উসাইট। স্যার তাহলে সেকেন্ডারি ফলিকলে কি আছে? ওখানেও প্রাইমারি উসাইটই আছে। স্যার ম্যাচিওর ফলিকল আর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি আছে? ওখানে সেকেন্ডারি উসাইটই আছে। তার মানে যখন ওভিউলেশন হয়ে যে ওভামটা বের হয়, অ্যাকচুয়ালি ওই ওভামটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। আমি জাস্ট এখন মরফোলজিটা বুঝাচ্ছি, কি আছে না আছে, আমি প্রসেস এখনো বুঝাইনি তো। এইটুকুনি ক্লিয়ার তো? এবার চলে আসো প্রসেস। প্রসেসটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাকে আলাদা ছবি আঁকাতে হবে। তো মনে করো এইটা হচ্ছে লিগামেন্ট দিয়ে ইউটেরাসের সাথে, এই যে এরকম ইউটেরাসের সাথে এরকম লিগামেন্ট দিয়ে এরকম একটা ওভারি এরকম করে লেগে আছে। অনেক বড় করে আঁকাতে হবে, নাহলে সবগুলো স্টেজ দেখানো যাবে না। এবার ওভারির সবার বাইরের লেয়ারটার নাম হচ্ছে, যেরকম টেস্টিসের মধ্যে বলেছিলাম সেমিনিফেরাস টিউবিউলের সবার বাইরের লেয়ারটার নাম জার্মিনাল এপিথেলিয়াম, এখানেও সেমই নাম, জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে এরকম করে চারিদিক দিয়ে এরকম করে জার্মিনাল এপিথেলিয়াম গুলো আছে। এইগুলো এক একটা সেল, এগুলো হচ্ছে এক একটা সেল, এগুলোর নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। হলো? তো যখন একটা মেয়ে মায়ের পেটে থাকে তখন এই জার্মিনাল এপিথেলিয়ামের সেলগুলোই মাইটোসিস সেল ডিভিশন হয়ে প্রচুর সেল এইখানে চলে আসে। এখানে প্রচুর সেল এখানে চলে আসে। কোন সেল ডিভিশন করে? মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশন করে আসে। তো জার্মিনাল এপিথেলিয়ামের প্লয়েডটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে মাইটোসিস করলে এগুলোর কোনো চেঞ্জ হবে না। তা এগুলোকে বলে উগোনিয়া। এগুলোকে কি বলে? উগোনিয়া। তাহলে উগোনিয়াও ডিপ্লয়েডই হয় যেহেতু মাইটোসিস হচ্ছে। এবার হয় কি, এই উগোনিয়া গুলোর চারিদিকে এখন কিন্তু ওই এমব্রায়োনিক স্টেজেই আছে, মানে এই মেয়েটা মনে করো মায়ের পেটেই আছে, তখনই এগুলো চেঞ্জ হচ্ছে। এই উগোনিয়া গুলো চারিদিকে কি হবে, এইরকম ভাবে ফলিকলটা তৈরি হয়, এইরকম ভাবে ফলিকলটা তৈরি হবে, এইরকম ভাবে। এবার যখন ফলিকলটা তৈরি হয় তখন স্যার কোন সেল ডিভিশন হয়? আচ্ছা মাইটোসিসটা আমি এই দিকে লিখে দিচ্ছি কারণ ওই দিকে আমার জায়গা লাগবে। মাইটোসিস। তো উগোনিয়া গুলো তারপরে কনভার্ট হচ্ছে এইটাতে, এই জিনিসটাতে কনভার্ট হচ্ছে। তো এই তখন হচ্ছে কি বলতো, মিওসিস ওয়ানটা শুরু হয়। এই সময় কি বললাম? মনে রাখবা এগুলো জিনিস, বইতে লেখা আছে। মিওসিস ওয়ান স্টার্টস, শুরু হয়, বাট প্রোফেজ ওয়ানে গিয়ে আটকে যায়, বাট অ্যারেস্টেড অ্যারেস্টেড অ্যাট প্রোফেজ ওয়ান।
প্রোফেজ ওয়ানে গিয়ে আটকে যাবে। তোমরা জানো মিওসিস দুইটা স্টেপে হয়, মিওসিস ওয়ান মিওসিস টু। মিওসিস ওয়ান এর মধ্যে হয় প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। মিওসিস টু তে হয় প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। তো আমি কি বললাম, মিওসিসটা শুরু হয়, মিওসিস ওয়ানটা শুরু হয়, কিন্তু মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে গিয়ে আটকে যায়। এই রকম স্টেপ, এই রকম যে স্টেজটা, এইটাকে বলে প্রাইমারি উসাইট। এই ভিতরে যেটা তৈরি হলো এটার নাম কি বললাম, প্রাইমারি উসাইট। আর ওর চারিদিকে যে ফলিকলটা তৈরি হলো, ফলিকলটার নাম হচ্ছে প্রাইমারি ফলিকল। ফলিকলটার নাম হচ্ছে প্রাইমারি ফলিকল। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো আগে, আমি এর থেকে আর এক স্টেপও আগাবো না। প্রথমে বললাম জার্মিনাল এপিথেলিয়াম থেকে মাইটোসিস সেল ডিভিশন হয়ে উগোনিয়া তৈরি হচ্ছে। মাইটোসিসটা ভালো করে লিখে দিই এখানে, মাইটোসিস, জায়গা পাবো না, না হলো মাইটোসিস থেকে মাইটোসিস সেল ডিভিশন হয়ে উগোনিয়া তৈরি হচ্ছে। উগোনিয়া গুলো ডিপ্লয়েডই হবে। তারপরে উগোনিয়ার মিওসিস ওয়ান শুরু হয়, কিন্তু প্রোফেজ ওয়ানে গিয়ে আটকে যায়। তখনই ওটাকে বলে হচ্ছে প্রাইমারি উসাইট। আর প্রাইমারি উসাইটের চারিদিকে যে ব্যাগটা তৈরি হলো ওটাকে বলে প্রাইমারি ফলিকল। এরকম এইটা কোন স্টেজে হবে বললাম, ফিটাল স্টেজে। মানে মেয়েটা যখন মায়ের পেটে আছে, ফিটাল স্টেজে এটা হয়। বোঝা গেল? তো স্যার উগোনিয়া কতগুলো তৈরি হয়? উগোনিয়া মোটামুটি 3 থেকে 5 লাখ উগোনিয়া তৈরি হয়, 3 লাখ থেকে 5 লাখ উগোনিয়া তৈরি হয়। তাহলে এরকম প্রাইমারি ফলিকলের মধ্যে প্রাইমারি উসাইটও তোমার 3 থেকে 5 লাখ তৈরি হবে, 3 লাখ থেকে 5 লাখ তৈরি হবে। এটুকুনি ক্লিয়ার তো? এবার মেয়েটার মনে করো জন্ম নিল। সবাই আগে আঁকার মধ্যে ফোকাস করো না, আমি পরে ভিডিও থেকে আঁকাই নিতে পারবো, আগে মন দিয়ে শোনো, খুব কমপ্লিকেটেড। এবার মনে করো মেয়েটার জন্ম হলো, জন্ম হওয়ার পরে এই যে এই ফলিকল গুলোই আছে। এবার মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হতে হতে পিউবার্টিতে পা রাখলো, পিউবার্টিতে পা রাখলো। এবার পিউবার্টি আস্তে আস্তে এতগুলো আর ফলিকল থাকে না, 3 লাখ থেকে 5 লাখ ফলিকল গিয়ে দাঁড়ায় হচ্ছে 60,000 থেকে 80,000, 60K to 80K ফলিকলে এসে দাঁড়ায়। অনেকগুলো নষ্ট হয়ে যায় মেয়েটা বড় হতে হতে। এইবার তোমার শুরু হয়ে গেল মেয়েটার মধ্যে হরমোনাল চেঞ্জেস। পিউবার্টিতে পা রেখেছে কিনা, পিউবার্টিতে পা রেখেছে, তাহলে পিউবার্টিতে পা রাখলে এখন বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেস হতে শুরু করবে। কি কি হরমোনাল চেঞ্জ? ওই যে প্রথমে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের মধ্যে থেকে তৈরি হয় হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কোথায় গিয়ে কাজ করবে? অ্যান্টেরিয়ার পিটুইটারি, অনেকটা ওই ছেলেদের মতন অ্যান্টেরিয়ার পিটুইটারিতে গিয়ে কাজ করবে। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে তখন সিক্রিট হবে গোনাডোট্রপিনস। গোনাডোট্রপিনস, গোনাডোট্রপিনস দুই রকমের হয়, একটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন এলএইচ, আর একটা হচ্ছে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, দুই রকমের হয়। তো ফলিকিউলার স্টিমুলেটিং হরমোনটা এই গ্রোয়িং ফলিকল গুলোতে গিয়ে কাজ করে। ফলিকিউলার স্টিমুলেটিং হরমোনটা কোথায় গিয়ে কাজ করে? গ্রোয়িং ফলিকলে গিয়ে কাজ করে, গ্রোয়িং ফলিকলে গিয়ে কাজ করে। আর এইবার ঘটনাগুলো ঘটবে। আর লিউটেনাইজিং হরমোনের ফাংশনটা পরে বলছি, এতটুকুনি বুঝলা কিনা বলো? গ্রোয়িং ফলিকল মানে এই যে লাস্টে কোন ফলিকল বুঝালাম, প্রাইমারি ফলিকলের উপরে গিয়ে কাজ করবে, বুঝা গেল তো? এই এফএসএইচ এসে কোথায়, এফএসএইচ এর ফুল ফর্ম কি? ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, তার মানে ফলিকলে গিয়ে কাজ করবে। এইটা এইটা আশা করি পারবা। এফএসএইচ এর ফুল ফর্ম কি? ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, তাহলে ও কোথায় গিয়ে কাজ করবে? ফলিকল গুলোতে গিয়ে কাজ করবে। তাহলে প্রাইমারি ফলিকলে গিয়ে কাজ করছে। তো যখনই প্রাইমারি ফলিকলে গিয়ে কাজ করবে, তখন এইবার প্রতি মাসে, শোনো, প্রতি মাসে এই 60K to 80K
এতগুলো প্রাইমারি ফলিকল থেকে একটা একটা করে ফলিকল ম্যাচিউর হবে, যেটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলে। আছে 60,000 থেকে 80,000টা, কিন্তু প্রতি 28 দিনে এতগুলোর মধ্যে থেকে একটা করে ফলিকল ম্যাচিওর হবে। তাহলে ম্যাচিওর হলে কি হয়, যে ওর এই যে এই যে ফলিকলের যে লেয়ার গুলো, লেয়ারের অ্যামাউন্ট বাড়তে থাকে। এই যে একটা লেয়ার আঁকালাম, এর বাইরে এর ভিতরে আরো একটা লেয়ার হয়, এরকম করে জিনিসটা হয়। বুঝা গেল তো? তখন এইটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল। তখন এটার নাম কি হয়ে গেল, প্রাইমারি ফলিকল থেকে এটা কি হয়ে গেল, সেকেন্ডারি ফলিকল। কিন্তু এই ভিতরে যে উসাইডটার কোনো চেঞ্জ হয় না। ভিতরে যে উসাইডটা থাকে ওটা আগেরটাই থাকে। মানে ওটা কোন উসাইড বলো তো, প্রাইমারি না সেকেন্ডারি বলবো? প্রাইমারি উসাইটই বলবো, এগুলো জিনিসই কনফিউশন বলছি। প্রাইমারি উসাইটই থাকে। এটা হয়ে গেল তোমার সেকেন্ডারি ফলিকল। এবার এই সেকেন্ডারি ফলিকলটা আরো গ্রো হতে থাকে। কিরকম গ্রো হতে থাকে, এই যে দেখো এইরকম গ্রো হতে থাকে। ওর চারিদিকে আরো এই ফলিকলের লেয়ার আরো অনেক বাড়তে থাকে। এরকম এরকম একটা করে দিলাম, তার বাইরের দিকে আরো একটা করে দিই, এরকম আর একটা করে দিই। এইরকম লেয়ার গুলো ধীরে ধীরে অনেক বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই যে লেয়ার গুলো তৈরি হলো, বাইরের লেয়ারটাকে বলে থিকা এক্সটার্না। বাইরের লেয়ারটাকে কি বলে, থিকা এক্সটার্না। আর ভিতরের যে ফলিকলের ভিতরের লেয়ারকে বলে থিকা ইন্টারনা। ভিতরের লেয়ারকে বলে থিকা ইন্টারনা। আর কি হয়, ভিতরে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এইরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়। আগে দেখে নাও, ফাঁকা জায়গাটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। ফাঁকা জায়গাটার নাম কি বললাম, অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের মধ্যে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডটার নাম হচ্ছে লিকার ফলিকিউলি। ফ্লুইডটার নাম হচ্ছে লিকার ফলিকিউলি। স্যার এই লিকার ফলিকিউলিটা কি করে, এর ভিতরে যে উসাইডটা আছে, মানে ওভামটা, ওকে নারিশমেন্ট প্রোভাইড করে। এইবার হবে কি, এই যে প্রাইমারি উসাইটটা এবার মিওসিস ওয়ানটা শুরু করবে। মিওসিস ওয়ানটা শুরু করে শেষ করে মিওসিস টু শুরু করবে। তখন ওটাকে বলে সেকেন্ডারি উসাইট। তখন ওটাকে কি বলে, সেকেন্ডারি উসাইট। আমি আবার বলে দিচ্ছি, প্রাইমারি উসাইটটা যখন সেকেন্ডারি উসাইটে কনভার্ট হয়, তখন সেল ডিভিশনটা ভালো করে মাথায় রাখো, আমি এখানে লিখে দিচ্ছি। মিওসিস ওয়ানটা যেখানে স্টপ হয়েছিল, মনে পড়ছে? প্রোফেজ ওয়ানে যে স্টপ হয়েছিল, তারপরে প্রোফেজ ওয়ান কমপ্লিট করবে, মেটাফেজ ওয়ান কমপ্লিট করবে, অ্যানাফেজ ওয়ান কমপ্লিট করবে, টেলোফেজ ওয়ান কমপ্লিট করবে। মানে তোমার হচ্ছে মিওসিস ওয়ানটা এখানে কমপ্লিট করলো। এই যে দেখো, মিওসিস ওয়ান কমপ্লিটস। শুনছো তো? এবার আমাকে বলো তো, যখন একটা সেল, ডিপ্লয়েড সেল মিওসিস ওয়ান করে, তখন দুটা সেল হয় না, দুটা হ্যাপ্লয়েড সেল হয় না, বলো তো? তাহলে এইটা যদি সেকেন্ডারি উসাইটটা যদি একটা সেল হয়, তাহলে আর একটা সেলও তো তৈরি হবে, ইয়েস অর নো? এই যে সেলটা তৈরি হলো, আর একটা নিউক্লিয়াস তৈরি হলো, এটাকে বলে ফার্স্ট পোলার বডি। এটাকে কি বলে, ফার্স্ট পোলার বডি। এই পোলার বডিটা পরে নষ্ট হয়ে যায়। তো মিওসিস ওয়ান কমপ্লিট হলো। এবার মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে দুটা সেল তৈরি হলো। এবার এটার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি, এইটা নষ্ট হয়ে গেল। এইটাতে এবার মিওসিস টু শুরু হবে। এটাতে কি বললাম, মিওসিস টু শুরু হবে। কিন্তু আবার ওই মেটাফেজ টু তে গিয়ে আটকে যাবে। আগেরটা প্রোফেজ ওয়ানে আটকাই ছিল, এবার এটা মেটাফেজ টু তে গিয়ে আটকাবে। বাট অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ মেটাফেজ টু, এইরকম স্টেজে। তার মানে দেখো, যদি এটা সেল হয়,
মেটাফেজে আমরা কি জানি, স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে ক্রোমোজোম গুলো মাঝখানে এরকম অ্যারেঞ্জ হয়ে থাকে না, তার মানে এই রকম স্টেজে গিয়ে আটকে যাবে। এটাই হচ্ছে তোমার সেকেন্ডারি উসাইট, এটাই হচ্ছে তোমার সেকেন্ডারি উসাইট। এই যে এটাই সেকেন্ডারি উসাইট। বলো। হ্যাঁ, ফার্স্ট পোলার বডিটা ওখানে এই ওভারির ভিতরে থাকা ডব্লিউবিসি ওটাকে খেয়ে ফেলে নষ্ট করে দিবে। আমাদের ব্লাডে হোয়াইট ব্লাড সেল আছে, হোয়াইট ব্লাড সেল ওটাকে নষ্ট করে দিবে। তাহলে যখন প্রাইমারি ওসাইটের যখন সেল ডিভিশন হচ্ছে, একটা তো মিওসিস ওয়ান হয়ে একটা প্রাইমারি সেকেন্ডারি ওসাইট বানালো, আর একটা কি বানাচ্ছে, ফার্স্ট পোলার বডি। এই পোলার বডিটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেল তো? এইটা, এই যে গোটাটা বললাম, এই যে গোটাটা বললাম, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, তারপরে অ্যান্ট্রাম, তার ভিতরে সেকেন্ডারি উসাইট, এই গোটা জিনিসটা হচ্ছে টারশিয়ারি ফলিকল। এই গোটা জিনিসটাই কি বলতো, টারশিয়ারি ফলিকল। চিন্তা করো না, কিচ্ছু হবে না, টারশিয়ারি ফলিকল। তাহলে সেকেন্ডারি ফলিকলটা কিসে কনভার্ট হয়ে গেল এখন, টারশিয়ারি ফলিকল। সেকেন্ডারি ফলিকলের মধ্যে কোন উসাইট ছিল, প্রাইমারি উসাইট, কিন্তু টারশিয়ারি ফলিকলের মধ্যে কোন উসাইট, সেকেন্ডারি উসাইট। এগুলো মাথায় রাখতে হবে। এইবার আর কিচ্ছু না, এবার তোমার প্রায় কাজ মানে শেষের পথে। এইবার হচ্ছে এই টারশিয়ারি ফলিকলটা আরো ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে এখন বড় একটা ফলিকল বানাবে, যেটাকে বলে ম্যাচিওর ফলিকল। এই যে এরকম করে তোমার বড় করে ফলিকলটা বানাচ্ছে, অনেকগুলো লেয়ার হবে, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা সব তৈরি হবে, সব থাকবে। এবার এর ভিতরে ফাঁকা জায়গাটার নাম কি বলেছিলাম, অ্যান্ট্রাম। ইয়েস অর নো? অ্যান্ট্রাম নাম বলেছিলাম, ANTRUM, যার মধ্যে একটা লিকুইড আছে, লিকুইডটার নামও লিখে দিয়েছি, লিকার ফলিকিউলি। এই লিকার ফলিকিউলি এই সেকেন্ডারি উসাইটকে এবার নারিশমেন্ট দিবে, এই যে সেকেন্ডারি উসাইট যে, তাকে নারিশমেন্ট দিচ্ছে। এবার দেখো শোনো, হয় কি, সেকেন্ডারি উসাইটের চারিদিকে নতুন একটা মেমব্রেন তৈরি হয়। এই মেমব্রেনটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। মেমব্রেনটার নাম কি বললাম, জোনা পেলুসিডা। এটা আছে বইতে লেখা কিন্তু। আর কি হয়, এই যে থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, এই সেলগুলো ডিভাইড করতে থাকে, ডিভাইড করে এই জোনা পেলুসিডার চারিদিকে এরকম সেলের লেয়ার বানায়, এরকম সেলের লেয়ার বানায়। ঠিক আছে, এইটাকে বলা হয় গ্রানুলোসা সেল। এই যে সেলের লেয়ার গুলোকে, চারিদিকে যে সেল গুলো আছে, এগুলোকে বলে গ্রানুলোসা সেল। কি বলে এগুলোকে, গ্রানুলোসা সেলস। গ্রানুলোসা সেলস তোমাদেরকে আমি কিন্তু একটু আগেও মেনশন করেছিলাম, আমি একটু আগেই মেনশন করেছিলাম। এই যে ওভামের চারিদিকে যে সেলগুলো থাকে, সেই সেলগুলোর নাম কি ছিল, মনে পড়লো, গ্রানুলোসা সেল। তার চারিদিক দিয়ে এক ধরনের অ্যাসিড থাকে, অ্যাসিডটার নাম কি বলেছিলাম, হায়ার ইউলোনিক অ্যাসিড। গোটা জিনিসটাকে কি বলে, কোরোনা রেডিয়াটা। তো স্পার্মের অ্যাক্রোজোম এই কোরোনা রেডিয়াটাকে ডিজলভ করে ভিতরে ঢোকে। তো এটা আমি আর, আশা করি এটা বুঝে গেছো। কি কমপ্লিকেটেড মনে হচ্ছে কি, আমি বলেছিলাম আগে এটা কমপ্লিকেটেড। তো এই যে গোটা জিনিসটা তৈরি হলো, এই গোটা জিনিসটার নাম এবার হয়ে যাবে ম্যাচিওরড ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল। এটারই নাম হয়ে গেল এবার গ্রাফিয়ান ফলিকল। আশা করি এবার বুঝলাম। এইবার কেন আঁকাচ্ছ, এই আঁকানোর চক্করে তোমার বুঝাটা হচ্ছে না। আচ্ছা, এবার এইদিকে দেখো, জিনিসটা বোঝো। কত দেখছো, পড়াতে গেলেও কত খাটতে হয়। আচ্ছা, আমি যেটা বলছি এবার মন দিয়ে দেখো। আমি বলছি কি, এই এই গোটাটা বোঝা হলো। এবার এইটা তো হচ্ছে ইউটেরাস,
এই যে দেখো এটা হচ্ছে ইউটেরাস, হ্যাঁ কি না? ইউটেরাস থেকে এখান দিয়ে আসলো ফ্যালোপিয়ান টিউব, ইয়েস অর নো? আমি ফ্যালোপিয়ান টিউবটাকে একটু পিকুলিয়ার করে ড্র করলাম, কারণ আমার জায়গা তো ওরকম নাই, তাই এরকম ফ্যালোপিয়ান টিউবের লাস্ট পার্টকে তোমার ইনফান্ডিবিউলাম বলে, যার একদম টিপের দিকে এরকম আঙ্গুলের মতো আছে, হ্যাঁ কি না? মনে পড়লো, ফিমব্রি বলে। তো গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যেই উসাইটটা আছে ওটা কিন্তু ওই সেকেন্ডারি উসাইটই আছে, ওটার কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। এই উসাইটটা কিন্তু সেকেন্ডারি উসাইটই হয়। আমি এখানে লিখে দিচ্ছি, সেকেন্ডারি উসাইট। তো এবার বোঝো, হয় কি যে এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে এই যে সেকেন্ডারি উসাইট স্ল্যাশ ওভাম, ওটা এবার রিলিজ হবে। রিলিজ হয়ে তোমাদেরকে বলেছিলাম ফ্যালোপিয়ান টিউবের এই ব্যাকা জায়গাটায় গিয়ে স্টোর হয়, ইয়েস অর নো? ব্যাকা জায়গাটার নাম কি ছিল? অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে গিয়ে স্টোর হলো। কিন্তু ও একা একা যাবে না, ওর চারিদিকে যে গ্র্যানুলোসা সেলগুলো বললাম, ওই গ্র্যানুলোসা সেল সমেত যাবে। আর তার ভিতরে একটা নতুন লেয়ার তৈরি হয়েছিল, নাম কি বলেছিলাম? জোনা পেলুসিডা। ওই জোনা পেলুসিডাটাও কিন্তু ভিতরের দিকে থাকবে, এই যে এরকম ভাবে থাকবে জিনিসটা। কি বোঝা গেল তো? এই যে বাইরে রিলিজ হলো, বাইরে রিলিজ হওয়াকে বলা হয় ওভিউলেশন। বাইরে রিলিজ হওয়াকে কি বলে? ওভিউলেশন। কোন হরমোনের জন্য হয়? লিউটেনাইজিং হরমোনের জন্য ওভিউলেশন হয়। লিউটেনাইজিং হরমোনের জন্য ওভিউলেশন হয়। তাহলে এবার চলে আসো তো, এই যে হরমোনাল কন্ট্রোল যেটা বুঝাচ্ছিলাম, এই হরমোনাল কন্ট্রোলটা এবার কমপ্লিট করে দিই তাহলে। তাহলে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ আসলো, ওটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে গোনাডোট্রপিন হরমোন সিক্রিট করলো। গোনাডোট্রপিন এর যে এফএসএইচ, ওটা গ্রোয়িং ফলিকলে গিয়ে কাজ করলো। তাহলে গ্রোয়িং ফলিকল গুলো থেকে তখন তৈরি হবে ইস্ট্রোজেন হরমোন, জানো তো? ইস্ট্রোজেন হরমোন কি করে? ফিমেল ফিচার্স কে ডেভেলপ করে, মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডেভেলপ করবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করে। হলো। কিন্তু গ্রোয়িং ফলিকলটা তো পরে গ্রাফিয়ান ফলিকল হয়ে যায়, ইয়েস অর নো? গ্রোয়িং ফলিকলটা পরে গ্রাফিয়ান ফলিকল হয়ে যাচ্ছে, গ্রাফিয়ান ফলিকল হয়ে গেল। তো লিউটিনাইজিং হরমোন গ্রাফিয়ান ফলিকলে গিয়ে কাজ করে, এই তো এখনই দেখালাম। এই যে দেখো লিউটেনাইজিং হরমোন, এই যে লিউটেনাইজিং হরমোন গ্রাফিয়ান ফলিকলে গিয়েই ওভিউলেশনটা করাচ্ছে, এই যে নিচে লিখেছি ওভিউলেশন। তাহলে গ্রাফিয়ান ফলিকলে গিয়ে কাজ করলে লিউটেনাইজিং হরমোনের জন্য কি হবে জানো? ওভিউলেশন হবে। বুঝা গেল তো? ওভিউলেশন হচ্ছে, ভালো কথা স্যার, ওভিউলেশন হলো, ওভামটা বের হয়ে অ্যাম্পুলাতে স্টোর হয়ে গেল। কিন্তু ফলিকলটার কি হবে স্যার? ফলিকলটার কি হবে? ফলিকলটা হয়ে যায় কি, গ্রাফিয়ান ফলিকল থেকে একবার ওভামটা বের হয়ে যাওয়ার পরে ফলিকলটা এরকম শ্রিঙ্ক হয়ে এরকম ছোট্ট এরকম হয়ে যায়, তখন এরকম ছোট্ট হয়ে যায়। তখন এই ছোট্ট ফলিকলটাকে বলে হচ্ছে কর্পাস লিউটিয়াম। কি বলে এটাকে? কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম হচ্ছে প্রোজেস্টেরন হরমোন সিক্রিট করে। কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন সিক্রিট করে। স্যার এই প্রোজেস্টেরন হরমোনের কাজ কি? এই প্রোজেস্টেরন হরমোন দেখছো তো, ফলো করো, এক ফোঁটাও চোখ দিয়ে করবে না। প্রোজেস্টেরন হরমোন ইউটেরাইন ওয়ালে গিয়ে কাজ করে, আর ইউটেরাইন ওয়ালকে অনেক মোটা করে দেয়। কেন? কিভাবে? ওর ভিতরে প্রচুর ব্লাড ক্যাপিলারিকে ফর্ম করে, ব্লাড ক্যাপিলারি তৈরি করায়। কেন স্যার তৈরি করায়? কারণ এইখানে যে ওভামটা আছে, এই যে ওভামটা আছে, এই ওভামটা যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়, তাহলে ওটা একটা জাইগোট হয়ে যাবে। জাইগোটটা পরে এমব্রায়ো হয়ে যাবে, ইয়েস অর নো? ওই এমব্রায়োটা কোথার থেকে নারিশমেন্ট নিবে? এই যে এমব্রায়োটা কোথার থেকে নারিশমেন্ট নিবে? মায়ের থেকে নারিশমেন্ট নিবে কি না এই এমব্রায়োটা? তো মায়ের এই ইউটেরাসের ভিতরে ঢুকে যেতে হয় এমব্রায়োটাকে। সেই জন্য প্রজেস্টেরন আগের থেকেই এই ইউটেরাসকে প্রেগনেন্সির জন্য রেডি করে দিল।
ব্লাড ক্যাপিলারি ফর্ম করে করে প্রেগনেন্সির জন্য রেডি করে দিল। আর যদি প্রেগনেন্ট না হয়, মানে যদি স্পার্মের ইন্ট্রোডাকশন না হয়, তাহলে কি হবে, কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায়। কর্পাস লিউটিয়াম যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রজেস্টেরনও কমে যাবে। ইয়েস অর নো? প্রজেস্টেরন কমে গেলে কি আর ইউটেরাইন ওয়ালটা কি আর মোটা থাকবে? থাকবে না। ইউটেরাইন ওয়ালটা রাপচার হয়ে যাবে, ব্লাড গুলো বের হয়ে যাবে, তার সাথে ওই ওভামটাও বের হয়ে যাবে, মানে যেটা মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইখানে তাহলে কি লেখা আছে দেখো, লাস্ট, হ্যাঁ, তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভিউলেশন হলো, তাহলে গ্রাফিয়ান ফলিকলটা এখন কিসে কনভার্ট হয়ে গেল? কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ কি না? কর্পাস লিউটিয়াম কোন হরমোন সিক্রিট করে? প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন আমি তোমাদেরকে কি বললাম, কি সাপোর্ট করে? প্রেগনেন্সিকে সাপোর্ট করে, মানে থিকেন্স ইউটেরাইন ওয়াল, থিকেন্স ইউটেরাইন ওয়াল, এইটা করে তোমার এটা হয়ে গেল, হরমোনাল কন্ট্রোলও হয়ে গেল। রিপিটেশন, এই গোটা ব্যাপারটা, গোটাটা না, লাস্টেরটা আমি আর রিপিট করব না, শুরু থেকে ওজেনেসিসের শুরু থেকে একবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ কি না? হাইলাইট দিয়ে রিপিট করে দিচ্ছি, দাও। তো জার্মিনাল এপিথেলিয়াম ছিল, জার্মিনাল এপিথেলিয়াম গুলো তোমার মাইটোসিস সেল ডিভিশন করে উগোনিয়া বানালো। মেয়েটা যখন মায়ের পেটে আছে তখন, তখন ফিটাল স্টেজে আরো একটা ঘটনা হচ্ছে, মিওসিস ওয়ান শুরু হচ্ছে, কিন্তু প্রোফেজ ওয়ানে গিয়ে আটকে যাচ্ছে। আটকে গেলে ওর মধ্যে ওটা হয়ে গেল, ওই উগোনিয়া গুলো হয়ে গেল প্রাইমারি উসাইট, আর ওর চারিদিকে যে ফলিকলটা তৈরি হলো ওটা হয়ে গেল প্রাইমারি ফলিকল। এবার এত 3 থেকে 5 লাখ এরকম তৈরি হয়ে থাকে, কিন্তু মেয়েটা জন্ম হওয়ার পরে পিউবার্টিতে পা রাখতে রাখতে কতগুলো থাকে না, 60,000 থেকে 80,000টাই মাত্র থাকে। এবার পিউবার্টিতে যখন পা রাখলো, তখন ওই যে বললাম ফলিকিউলার স্টিমুলেটিং হরমোনের জন্য প্রতি মাসে এতগুলোর মধ্যে থেকে একটা করে ফলিকল ম্যাচিওর হতে শুরু করবে। ম্যাচিওর হতে শুরু করবে, তখন ওটা হয়ে যাবে সেকেন্ডারি ফলিকল, কিন্তু ওর মধ্যে এখনো প্রাইমারি ওসাইটটাই আছে। এই সেকেন্ডারি ফলিকলের চারিদিকে আরো লেয়ার বাড়তে থাকে, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয় অ্যান্ট্রাম, যার মধ্যে লিকার ফলিকিউলি থাকে যে উসাইটটাকে নারিশমেন্ট দিবে, তখন ওটা হয়ে গেল টারশিয়ারি ফলিকল। কিন্তু প্রাইমারি উসাইটটা তোমার, এটা তো 2N, হ্যাঁ কি না? প্রাইমারি উসাইটের তো এখনো মিওসিস শেষ হয় নাই, তার মানে ওটা 2N। কিন্তু ওর কি হয়ে যাচ্ছে, পরে মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে যাচ্ছে। মিওসিস ওয়ান কমপ্লিট হলে প্রথম পোলার বডিটা তৈরি হবে, ইয়েস অর নো? প্রথম পোলার বডিটা তৈরি হলো, আর আরেকটা তৈরি হচ্ছে সেকেন্ডারি উসাইট, এই যে এখানে লিখে দিয়েছি সেকেন্ডারি উসাইট। তাহলে সেকেন্ডারি উসাইটটা মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে গেল, তাহলে মিওসিস ওয়ান রিডাকশনাল ডিভিশন, ইয়েস অর নো? তাহলে এর প্লয়েডিটা কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড হবে। ফার্স্ট এইখান থেকে এই যে 2N থেকে N হলো, মানে হ্যাপ্লয়েড হলো, কারণ মিওসিস ওয়ানটা কমপ্লিট হয়েছে। এই সেকেন্ডারি উসাইটটা মিওসিস টুটা শুরু করে, কিন্তু কোন স্টেজে গিয়ে আটকে যায়? মেটাফেজ 2-তে গিয়ে আটকে যায়। এই স্টেজেই থেকে যাবে, আর কিচ্ছু হবে না, থেকে গেল। এবার এবার এই টারশিয়ারি ফলিকলের চারটা, এই চারিপাশটা আরো গ্রো করতে থাকে, তখন ওটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। আর সেকেন্ডারি উসাইটের চারিদিকে নতুন একটা লেয়ার তৈরি হয় যেটাকে বলে জোনা পেলুসিডা, তার চারিদিকে সেলের একটা লেয়ার তৈরি হয়, সেই সেলগুলোকে বলে গ্রানুলোসা সেল, গোটাটাকে বলে করোনা রেডিয়াটা। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বের হয়ে আসবে, ওভামটা বের হয়ে আসাকে কি বলা হয়? ওভিউলেশন। বোঝা গেল তো? ওভিউলেশন কোন হরমোনের জন্য হবে? লিউটেনাইজিং হরমোনের জন্য হবে। আর তাহলে গ্রাফিয়ান ফলিকলটা কিসে কনভার্ট হয়ে গেল? কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল। আর কর্পাস লিউটিয়াম কি সিক্রিট করবে? প্রোজেস্টেরন হরমোন সিক্রিট করবে। কমপ্লিট। ডান। কোনো কোনো জায়গা আছে যেটা বুঝতে পারো না, ভুলে গেলে ভুলে যাও, ভিডিও রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। বুঝতে পারো নাই সেটা বলো।
আশা করি সব বুঝে গেছো। আচ্ছা স্যার, এইবার একটা জিনিস বলি। নেক্সট, তো মনে করো, এইটা মনে করো ফ্যালোপিয়ান টিউব। এদিকে তাকাও। এটা মনে করো ফ্যালোপিয়ান টিউবের অ্যান্ট্রাম, হ্যাঁ কি না? এই অ্যান্ট্রামের ভাবো, এইটা হচ্ছে ওই যে জোনা পেলুসিডা, মনে পড়লো যে এক্সট্রা লেয়ারটা তৈরি হচ্ছে, তার চারিদিকে হচ্ছে গ্রানুলোসা সেল, মনে পড়লো? তাহলে এর ভিতরে আমাদের সেকেন্ডারি উসাইটটা আছে, ইয়েস অর নো? কিন্তু সেকেন্ডারি উসাইটটা কোন স্টেজে গিয়ে আটকে গেছে? মেটাফেজ 2 তে গিয়ে আটকে গেছে। এই যে এই রকম স্টেজে গিয়ে আটকে গেছে, এই রকম স্টেজে গিয়ে আটকে গেছে। অ্যারেস্টেড অ্যাট, কি বললাম, মেটাফেজ 2। মিওসিস 2 এর মেটাফেজ 2 তে গিয়ে আটকে আছে। তো স্যার, এটা কখন কমপ্লিট হবে? এইটা একটা কোশ্চেন। স্যার এটা কি এরকমই থাকবে নাকি? এটা কখন কমপ্লিট হবে? যখন একটা স্পার্ম আসবে। ও মাই গড, যখন একটা স্পার্ম আসবে তখন এই মেটাফেজ 2 কমপ্লিট করে মিওসিস 2 কমপ্লিট করবে। কি বুঝালাম? মিওসিস 2 এবার কমপ্লিট হবে, সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো তো, প্রথমে তোমার প্রাইমারি উসাইটটা মিওসিস 1 হয়ে একটা সেকেন্ডারি উসাইট বানালো, আর একটা ফার্স্ট পোলার বডি বানালো, ইয়েস অর নো? ফার্স্ট পোলার বডিটা নষ্ট হয়ে গেল। সেকেন্ডারি সেকেন্ডারি উসাইটটা যখন স্পার্ম আসলো তখন ওর মিওসিস 2টা কমপ্লিট হলেও তো তখনও তো দুটা সেল তৈরি হবে, ইয়েস অর নো? তাহলে সেকেন্ড পোলার বডিও তৈরি হচ্ছে, ইয়েস অর নো? তাহলে স্পার্ম আসার পরে সেকেন্ড পোলার বডিও তৈরি হয়, ওটাও নষ্ট হয়ে যায়। শুধু একটাই ফাংশনাল ওভাম থাকে, সেইটার সাথে স্পার্মটা এসে লাগবে, মানে সেইটার নিউক্লিয়াসের সাথে স্পার্মটা এসে লাগবে। এই ব্যাপারটা লাস্টের এই ব্যাপারটা কিন্তু টুইক ছিল। মিওসিস 2 কমপ্লিটস when the sperm is introduced. When the sperm is introduced, তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, তুমি খালি এটা মনে রাখো। সেকেন্ডারি পোলার বডি, সেকেন্ডারি পোলার বডিতে মেটাফেজ 2 তে যে আটকে ছিল ওটা কখন কমপ্লিট হবে, শুধু ওটা মনে রাখো। কখন কমপ্লিট হবে? যখন স্পার্ম আসবে। তোমার পরীক্ষাতে এটাই আসবে, আর এর বাইরে কিছু আসবে না। তখন একটা সেকেন্ডারি পোলার বডি তৈরি হবে, কিন্তু ওটা তো নষ্ট হয়ে যাবে। ওগুলা পরে ফার্টিলাইজেশনের সময় হবে। স্পার্ম আসা মানে কি? ফার্টিলাইজেশন। এই তো, বুঝে গেলা? তাহলে চলে আসি হচ্ছে বইয়ের মধ্যে, চলে আসি। বই থেকে এবার সব ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। প্রথমে আমি প্রথমে আমি বলেছিলাম জার্মিনাল এপিথেলিয়াম, ইয়েস অর নো? জার্মিনাল এপিথেলিয়াম। তো জার্মিনাল এপিথেলিয়াম থেকে উগোনিয়া তৈরি হবে। কোন সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন, জার্মিনাল এপিথেলিয়ামও ডিপ্লয়েড, উগোনিয়াও ডিপ্লয়েড। বুঝো? আর এগুলো কোন স্টেজে হবে? এই যে দেখো এখানে কি লেখা আছে, মেয়েটা যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে থাকবে, তখনই, মায়ের পেটে যখন থাকবে তখনই এগুলো তৈরি হবে। কতগুলো তৈরি হয়? অনেক। এ কাপল অফ মিলিয়ন গ্যামেট, মানে মোটামুটি কাপল মানে কি, দুই দুই 2 মিলিয়নের মতো এতগুলো তৈরি হবে। আর তারপরে কি হবে যে এই সেলগুলোর এবার সেল ডিভিশন শুরু হবে। কোন সেল ডিভিশন? মিওসিস 1। মিওসিস 1 ডিভিশন শুরু হবে, কিন্তু কোন স্টেজে গিয়ে আটকে যাবে? প্রোফেজ 1-এ গিয়ে আটকে যাবে। হ্যাঁ, একই না? এই যে টেম্পোরারিলি অ্যারেস্টেড অ্যাট দ্যাট স্টেজ, তখন ওটাকে কি বলবো? প্রাইমারি উসাইট। এই স্টেজে গিয়ে হয়ে গেল। আর প্রাইমারি উসাইটের চারিদিকে যেই সেলের লেয়ারটা তৈরি হবে ওটা প্রাইমারি ফলিকল। এবার মেয়েটার জন্ম হলো, জন্ম হয়ে মেয়েটা পিউবার্টিতে পা রাখলো। মেয়েটার জন্ম হলো, বার্থ, বার্থ থেকে মেয়েটা এবার কিসে পা রাখলো? পিউবার্টিতে পা রাখলো। কিন্তু পিউবার্টিতে পা রাখতে রাখতে কতগুলো আর থাকে না, কতগুলো হয়ে যায়? 60,000 থেকে 80,000টাই শুধু থাকে। সব লেখা আছে, যা যা বললাম তাই লেখা আছে, ইয়েস অর নো?
এবার হয় কি যে প্রতি মাসে এতগুলো প্রাইমারি ফলিকল থেকে একটা করে প্রাইমারি ফলিকল ম্যাচিওর হয়, ম্যাচিওর হলে ওটা কিসে কনভার্ট হয়ে গেল, সেকেন্ডারি ফলিকল। কিন্তু মনে রাখো সেকেন্ডারি ফলিকল হতে পারে কিন্তু ওর মধ্যে উসাইট কোনটা আছে, প্রাইমারি উসাইটই আছে। এবার সেকেন্ডারি ফলিকলটা চারিদিকে আরো লেয়ার তৈরি হবে, কি লেয়ার গুলোর নাম বললাম কি, ভিতরেরটাকে কি বলে থিকা ইন্টারনা, বাইরেরটাকে কি বলে থিকা এক্সটার্না। আর ভিতরে একটা ফাঁকা ক্যাভিটি তৈরি হবে, ক্যাভিটিটার নাম কি বলেছিলাম, অ্যান্ট্রাম। অ্যান্ট্রামের মধ্যে একটা লিকুইড থাকে, ফ্লুইড ফিল্ড, যে ফ্লুইডটার নাম হচ্ছে লিকার ফলিকিউলি, লিকার ফলিকিউলি, যেটা কি বললাম, উসাইটকে উসাইটকে মানে নারিশমেন্ট প্রোভাইড করে, নিউট্রিশন প্রোভাইড করে, এইটুকুনি মানে শর্টে লিখে দিলাম, নিউট্রিশন প্রোভাইড করে। ব্যাপার তো বুঝলাম, কিন্তু প্রাইমারি উসাইটটা এবার কিসে কনভার্ট হবে, সেকেন্ডারি উসাইটে কনভার্ট হবে। কিন্তু সেকেন্ডারি উসাইটে প্রাইমারি উসাইটের মিওসিস কমপ্লিট হয়ে যাবে, মিওসিস 1 কমপ্লিট হয়ে যাবে, মিওসিস 1 কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মিওসিস 2 এর মেটাফেজ 2 তে গিয়ে আটকে যাবে। আগে এভাবে লিখো না, মেটাফেজ 2 তে গিয়ে আটকে যাবে। তাহলে এইখানে এটা লিখবা কি করে, সেকেন্ডারি উসাইটের নিচে এভাবে লেখো, মিওসিস M2 লিখো না, মিওসিস 2 লেখো, মিওসিস 2 starts but arrested, এটা বইতে লেখা নাই, arrested at metaphase 2, এরকম করে লিখে রাখো, এটা সেকেন্ডারি উসাইটটার এটা। তাহলে যদি স্যার মিওসিস 1 যদি কমপ্লিট হয়, মানে একটা সেল ডিপ্লয়েড সেল থেকে যদি দুটা হ্যাপ্লয়েড সেল হয়, একটা তো সেকেন্ডারি তোমার উসাইট, কিন্তু আর একটা কি বলেছিলাম, ফার্স্ট পোলার বডি। এই যে দেখো টাইনি ফার্স্ট পোলার বডি সব লেখা আছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে যে সেকেন্ডারি উসাইটটার চারিদিকে, সেকেন্ডারি উসাইটটা প্রচুর সাইটোপ্লাজমকে নিয়ে রেখে দেয়, আর ফার্স্ট পোলার বডিটা সাইটোপ্লাজম পাই না, তাই ও মরে যায়। এবার এখানে বলেছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি অ্যাডভান্টেজ অফ ফর দিস, মানে সেকেন্ডারি উসাইটটাই বেশি সাইটোপ্লাজম রেখে দিল, ফার্স্ট পোলার বডিটা কোনো সাইটোপ্লাজম পেল না, কারণ এটাই তো পরে গিয়ে আমাদের ফাংশনাল ওভাম হবে, ইয়েস অর নো? This is the functional ovum which will contribute in fertilization, সেই জন্য এই সাইটোপ্লাজম বেশি খেয়ে নেয়। আচ্ছা, এটা ডিজেনারেট হয়ে যাবে। এরপরে কি হবে যে বললাম, এবার ওটা চেঞ্জ হতে থাকবে। ওভামটার চারিদিকে, সেকেন্ডারি উসাইটের চারিদিকে একটা তোমার নতুন একটা মেমব্রেন তৈরি হবে, মেমব্রেনটার নাম কি বলেছিলাম, জোনা পেলুসিডা। ওর চারিদিকে অনেক সেল চলে আসবে, গ্রানুলোসা সেল। আর টারশিয়ারি ফলিকলটা কোন ফলিকলে চেঞ্জ হয়ে যাবে, গ্রাফিয়ান ফলিকলে চেঞ্জ হয়ে যাবে। গ্রাফিয়ান ফলিকল থেকে তারপরে ওভামটা বের হয়ে যাবে, বের হয়ে অ্যাম্পুলাতে চলে যাবে, ইয়েস অর নো? অ্যাম্পুলাতে যাওয়াকে কি বলা হয়, ওভিউলেশন, রিলিজ অফ ওভাম। এই কোশ্চেনটা খুব আসে, রিলিজ দ্য সেকেন্ডারি oocyte ফ্রম দ্য ওভারি বাই দ্য প্রসেস কল্ড ওভিউলেশন। তাহলে এবার এই ছবিটা এবার দেখো, এই যে এই ছবিটা, তোমার B নাম্বার ছবিটা দেখবা, কি হলো, এগুলো হচ্ছে তোমার উগোনিয়া, এটা এগুলো উগোনিয়া, মাইটোসিস সেল ডিভিশন করে উগোনিয়া 2N, মাইটোসিস সেল ডিভিশন করে প্রচুর প্রাইমারি উসাইট বানালো, প্রাইমারি উসাইটও তাহলে 2N হবে, ইয়েস অর নো? এবার প্রাইমারি উসাইট থেকে এই যে দেখো একটা প্রাইমারি উসাইট এবার মিওসিস 1 শুরু করলো, কিন্তু কি তোমার প্রোফেজ 1-এ গিয়ে আটকে গেল। তারপরে ওগুলো ডেভেলপমেন্ট হবে, হয়ে মিওসিস 1 কমপ্লিট হবে, মিওসিস 1 কমপ্লিট হলে এই যে দেখো তো ফার্স্ট পোলার বডি তৈরি হয়েছে, হলো। আর আরেকটা কি হয়ে যাবে, সেকেন্ডারি উসাইট, ইয়েস অর নো? সেকেন্ডারি উসাইটের আবার মিওসিস 2 শুরু হবে, তার মানে সেকেন্ডারি উসাইট কিন্তু হ্যাপ্লয়েড, কারণ এর মিওসিস 1টা কমপ্লিটেড হয়ে দেখাচ্ছে। এবার সেকেন্ডারি উসাইট তৈরি হলো, এবার যদি স্পার্ম আসে,
তাহলে মিওসিস টুটাও কমপ্লিট হবে। মিওসিস টুটা কমপ্লিট হলে আবার কি দুটা সেল তৈরি হবে না, একটা সেকেন্ডারি পোলার বডি আর একটা হচ্ছে তোমার ফাংশনাল ওভাম। এই ফাংশনাল ওভামের সাথেই স্পর্মটা গিয়ে লেগে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার এখান থেকে স্যার কি কোয়েশ্চেন আসতে পারে? যেমন তোমাকে স্পারমাটোজোয়া থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? তোমাকে বললো যে যদি সেকেন্ডারি স্পারমাটোসাইট, হ্যাঁ, যদি 20টা থাকে তাহলে কতগুলো স্পারমাটোজোয়া তৈরি হবে আর কতগুলো প্রাইমারি স্পারমাটোসাইট ছিল? এরকম জিজ্ঞাসা করতে পারে। এরকম জিজ্ঞাসা করে অ্যান্সারটা দাও। সেকেন্ডারি স্পারমাটোসাইট 20টা ছিল, তাহলে 20টা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে কতগুলো স্পারমাটোজোয়া তৈরি হবে আর আগে কতগুলো প্রাইমারি স্পারমাটোসাইট ছিল? না, দেখো এখানে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে দুটা সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে, ইয়েস অর নো? তার মানে এখানে ডবল হচ্ছে। তার মানে এখান থেকে এখানে আসতে গেলে যদি ডবল হয় তাহলে উল্টা গেলে তোমাকে হাফ করতে হবে। তাহলে যদি এখানে 20টা হয় তার মানে প্রাইমারি স্পারমাটোসাইট কটা ছিল? 10টা। ইয়েস অর নো? এবার দেখো সেকেন্ডারি স্পারমাটোসাইট দুটা ছিল, সেখান থেকে স্পারমাটিড তৈরি হলো তোমার 4টা, স্পারমাটোজোয়া তৈরি হলো 4টা। তার মানে ছিল 2টা, হলো 4টা। তার মানে এখানেও ডবল হলো, ইয়েস অর নো? তাহলে এটা যদি 20টা থাকে তাহলে এটাও ডবল হবে, মাল্টিপ্লাই 2 করলে কত হয় তোমার? 40টা স্পারমাটোজোয়া তৈরি হবে। এরকম কোয়েশ্চেন দিবে। আচ্ছা, তোমাকে কোয়েশ্চেনটা উল্টা করেও দিতে পারে। কিরকম উল্টা করে দিতে পারে স্যার? এই যে দেখে নাও, কোয়েশ্চেনটা তোমাকে এরকম উল্টা করেও দিতে পারে যে তোমাকে বললো যে 500টা স্পারমাটোজোয়া তৈরি হওয়ার জন্য, 500টা স্পারমাটোজোয়া তৈরি হওয়ার জন্য কতগুলো প্রাইমারি স্পারমাটোসাইট লাগবে? 500টা স্পারমাটোসাইট তৈরি হওয়ার জন্য কতগুলো প্রাইমারি স্পারমাটোসাইট লাগবে, উল্টা জিজ্ঞাসা করলো। তাহলে দেখো তো এখানে 4টা, নাকি না? এই যে দেখো স্পারমাটোজোয়া কটা আছে? 4টা। এখানে তো স্পারমাটিড 4টাই হবে, কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইট কটা? 2টা। প্রাইমারি স্পারমাটোসাইট কটা? একটা। এটাকে 2টা ভাবো না, এখান থেকে শুরু হয়েছে একটা। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এই যে 4 থেকে 2 মানে হাফ হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে তোমাকে 500 থেকে এখানে যেতে গেলে হাফ করতে হবে, 250, ইয়েস অর নো? আর 2 থেকে আবার 1 হচ্ছে মানে এখানেও হাফ হয়ে যাচ্ছে। তার মানে 250 থেকে প্রাইমারি স্পারমাটোসাইটে গেলে আবার হাফ করতে হবে, মানে 125টা প্রাইমারি প্রাইমারি স্পারমাটোসাইট। এরকম কোয়েশ্চেন কিন্তু থাকবে। 2 নম্বর, 2 নম্বর কোয়েশ্চেন কিরকম থাকবে যে স্যার ক্রোমোজোম নাম্বার দিয়ে থাকবে। এই যে দেখো ক্রোমোজোম নাম্বার, মানুষের ক্রোমোজোম নাম্বার তো আমরা জানি 46 বডি সেলের, কিন্তু স্পার্মের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? হ্যাপ্লয়েড হয় কি না স্পার্ম? স্পার্ম তো হ্যাপ্লয়েড হয়, মানে স্পার্মের মধ্যে হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, এটা 2n আর এগুলা কি n। তো তোমাকে বললো যে তোমার কাছে একটা ইনসেক্ট আছে, সেই ইনসেক্টে সেকেন্ডারি স্পারমাটোসাইটে 32টা ক্রোমোজোম। বুঝা গেল? তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটে কটা ক্রোমোজোম আর স্পারমাটোজোয়া বা স্পারমাটিড গুলোতে কতগুলো করে ক্রোমোজোম? ও বাবা, তাহলে দেখো তোমাকে আগে জানতে হবে তো প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড হয়, তাহলে ওখান থেকে মিওসিস হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড হয়। আর এগুলা তো সব হ্যাপ্লয়েডই হবে, সব তো এগুলো হ্যাপ্লয়েডই হয়, হ্যাঁ কি না? তাহলে এটা যদি হ্যাপ্লয়েডটি যদি এন এর ভ্যালু যদি 32, হ্যাপ্লয়েড যদি 32 হয় তাহলে ডিপ্লয়েড তার ডবল হবে। তাহলে 32 এর ডবল কত? 64 হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। আর নিচের গুলো তো এন করে, এটাই যদি এন হয় তাহলে স্পারমাটিডও 32, স্পারমাটোজোয়াও কত? 32। এরকম ক্রোমোজোম নাম্বার দিয়েও কোশ্চেন দিবে। যদি এখানে ক্রোমোজোম নাম্বার দেওয়া থাকে, ধরো না স্পারমাটোজোয়ার ক্রোমোজোম নাম্বার দেওয়া আছে 20, কথার কথা, তাহলে তুমি ইজিলি প্রাইমারি স্পারমাটোসাইট বলতে পারবা, কারণ এটা হচ্ছে এন আর এটা হচ্ছে 2n। তাহলে এটা যদি 20 হয় তাহলে এটা কত হবে? 40। কিন্তু তোমাকে ওরকম দিবে না, তোমাকে মাঝখান থেকে দিবে।
তোমাকে মাঝখান থেকে দিবে সাজানোর জন্য। সেকেন্ডারি স্পারমাটোসাইটের দিয়ে দিবে, তুমি বের করো প্রাইমারি স্পারমাটোসাইট আর স্পারমাটি নাহলে স্পারমাটোজোয়া। কি পারবা তো জিনিসগুলা, আশা করি। আচ্ছা, তাহলে তোমাদের এত অবধি পড়া দেওয়া থাকলো। হ্যাঁ, নেক্সট দিন আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়ে এটা কমপ্লিট করে দেবো।